গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজ থেকে হিমু এবং একটি রাশিয়ান পরী। আজ এর শেষ পর্ব। মেসে ফিরে দেখি আমার ঘরের সামনে টুলের উপর পেন্সিল ওসি বসা, তার মুখ গম্ভীর, হাতে পেন্সিলের বদলে ফ্লাস্ক। আমি বললাম, বাইরে বসে আছেন কেন? আমার ঘরের দরজা খোলা, ঘরে বসে অপেক্ষা করলেই হতো। কোনো কাজে এসেছেন নাকি? সামাজিক সৌজন্য সাক্ষাৎ? আসুন, ঘরে গিয়ে বসি। ওসি সাহেব ঘরে ঢুকলেন, টেবিলের উপর চায়ের ফ্লাস্ক রাখতে রাখতে বললেন, 2টা কাপের ব্যবস্থা করুন, ফ্লাস্কে চা নিয়ে এসেছি। ট্যাবলেট সিঙ্গারা আনেননি? না, পরের বার আসবো। আপনাকে কয়েকটা প্রশ্ন করব, সত্য জবাব দেবেন। কাদের কোথায়? সে আছে এলিতার সঙ্গে, এলিতাকে ছবি তুলতে সাহায্য করছে। এলিতা হলো... এলিতার বিষয়টা জানি, সে বাংলাদেশে কেন এসেছে তাও জানি। আমি কাদের এই বিষয়ে জানতে চাচ্ছি। সে আমাকে জানিয়েছে সে ঠিক করেছে একটা খুন করবে। দিন তারিখ আমার ঠিক করে দেওয়ার কথা। পঞ্জিকা দেখে ভালো দিন বের করব। পঞ্জিকা কেনা হয়নি। পঞ্জিকার জন্য খুন আটকে আছে? আমি বললাম, শুধু পঞ্জিকা না, শাহরুখ খানের জন্যও আটকা আছে। সে কে? বলিউডের কিং খানকে চেনেন না? আপনার তো চাকরি যাবার কথা। কাদের আমি স্টেডিয়ামে কিং খানের খেলা দেখার পর খুনটা করবে। 3,000 টাকার টিকিট কাটবে, তার হাতে এখন টাকা আছে। এলিতা প্রতিদিন তাকে $20 করে দিচ্ছে। আমি 2টা গ্লাসের ব্যবস্থা করলাম। গ্লাস ভর্তি চা নিয়ে দুজন মুখোমুখি বসেছি। ওসি সাহেবের মুখ আরও অন্ধকার হয়েছে। আমি বললাম, আলতা ভাবি কেমন আছেন? ওসি সাহেব বিরক্ত গলায় বললেন, তার বিষয়ে কথা বলার জন্য আমি আপনার এখানে আসিনি। আমি এসেছি কাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবার জন্য। ওকে টোপ হিসেবে বাইরে ছেড়ে রাখা হয়েছে। আমাদের ইনফরমেশন যা জোগাড় করার করেছি, এখন তাকে আটক করা যায়। আমি বললাম, এতদিন যখন অপেক্ষা করেছেন, আরও কয়েকটা দিন অপেক্ষা করুন, কিংখানে খেলাটা হয়ে যাক। উনি কি খেলা দেখাবেন? আমি জানি না কি খেলা দেখাবেন, নিশ্চয়ই ভালো কোনো খেলা। বাংলাদেশের মানুষ আধা পাগল হয়ে গেছে। আমি ভাবছি মিস এলিতাকেও খেলাটা দেখাবো, উনি রাজি হলেই হয়। চা খাওয়া শেষ হবার পরেও ওসি সাহেব অনেকক্ষণ অপেক্ষা করলেন। কাদের এবং আলম ফিরে এলো। ওসি সাহেব খানিকক্ষণ কাদেরের দিকে তাকিয়ে তাকে অ্যারেস্ট না করেই চলে গেলেন। বাটারফ্লাই এফেক্ট নামে একটা বিষয় আছে। বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখকরা বাটারফ্লাই এফেক্টকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। পৃথিবীর এক প্রান্তে প্রজাপতির পাখার কাঁপনে অন্য প্রান্তে প্রচণ্ড ঘূর্ণিঝড় হতে পারে, এই হলো বাটারফ্লাই এফেক্ট। ঢাকা শহরে বিভিন্ন কলেজের সামনের রাস্তায় বাটারফ্লাই এফেক্টের লীলাভূমি। কিছুদিন পর পর এইসব রাস্তার ভয়ঙ্কর সব ঘটনা ঘটে, যার উৎপত্তি হয়তো রেইন ফরেস্টের কোনো গাছের পাতার কাঁপন। ঢাকা কলেজের সামনের রাস্তায় এই ঘটনাই এখন ঘটছে। আমি তার একজন দর্শক। 2টা বাসে আগুন দেওয়া হয়েছে, এর মধ্যে একটি দোতলা বাস। বাস দুটির অপরাধ কি কেউ বলতে পারছে না। বিনা অপরাধে তো কেউ শাস্তি পায় না। বাস দুটি নিশ্চয়ই বড় ধরনের কোনো অপরাধ করেছে। হকি স্টিক দিয়ে পিটিয়ে কয়েকটা প্রাইভেট কারে কাঁচ ভাঙা হয়েছে, মনে হয় আরও হবে। গাড়ির কাঁচ ভাঙা দৃশ্য সুন্দর। কাঁচগুলি পাউডারের মতো গুঁড়া হয়ে যায়, গুঁড়া অবস্থায় ঝিকমিক করে আলো দেয়। ঢাকা কলেজের পাশেই সায়েন্স ল্যাবরেটরির মোড়ে পুলিশ ফাঁড়ি। সেখান থেকে কয়েকজন পুলিশ এসেছিল। ছাত্ররা ধাওয়া করে তারা যেখান থেকে এসেছিল সেখানে ফেরত পাঠিয়েছে। পুলিশরা এখন সিগারেট ধরিয়ে রিল্যাক্স করছে, তাদেরকে আনন্দিত মনে হচ্ছে। অল্পতেই ঝামেলা থেকে উদ্ধারের আনন্দ। টায়ার জ্বালানো হয়েছে, টায়ার থেকে বুনকা বুনকা ধোঁয়া বের হচ্ছে। আমি মোটামুটি নিরীহ টাইপ একজনকে, তিনি ঢাকা কলেজের ছাত্র, চেনার উপায় কলেজের মনোগ্রাম বসানো হাফ হাতা শার্ট, হিটলার টাইপ গোফ রেখেছে, কিন্তু তাকে দেখাচ্ছে চার্লি চ্যাপলিনের মতো। জিজ্ঞেস করলাম, ভাই ঘটনা কি? তিনি বললেন,
ঢাকা কলেজে এক ছাত্রকে ধাক্কা দিয়ে বাস থেকে রাস্তায় ফেলেছে। আমি আঁতকে উঠে বললাম, বলেন কি? ঢাকা কলেজের ছাত্র পরিচয় পাওয়ার পর তাকে তো কোলে করে নামানো দরকার ছিল। কোলে করে নামিয়ে টাটা বাই বাই বলে একটা ফ্লাইং কিস। আপনি কে? আমি কেউ না, দর্শক। আপনারা চমৎকার খেলা দেখছেন, দর্শক লাগবে না? চার্লি চ্যাপলিন হঠাৎ উগ্রমূর্তি ধারণ করলেন। গলা উঁচিয়ে ডাকতে লাগলেন, হামিদ ভাই, হামিদ ভাই, এদিকে আসেন। এই লোক ছাত্রদের নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। হামিদ ভাই নামে যাকে ডাকা হলো তিনি অসম্ভব ব্যস্ত। তিনি পেট্রোল দিয়ে গাড়িতে আগুন ধরানোর দায়িত্বে আছেন। পেট্রোল ভর্তি জেরিকেন দিয়ে ছোটাছুটি করছেন। আমি বললাম, হামিদ ভাই ব্যস্ত আছেন, যা করার আপনাকেই করতে হবে। একটা প্রশ্নের উত্তর দিন তো, গাড়িতে আগুন দেওয়ার পেট্রোল কি আপনাদের কাছে মজুদ থাকে? প্রশ্নের উত্তর পাবার আগেই বিকট শব্দে দুটা ককটেল ফাটল। একই সঙ্গে একটা বাচ্চা মেয়ে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তাকে টেনে কোলে তুললাম। এর মধ্যে হামিদ ভাই এসে দাঁড়িয়েছেন। হামিদ ভাইয়ের পাশে আরেকজন, তার হাতে চাপাতি। চাপাতি নিশ্চয়ই মেজে ঘষে রাখা হয়, সূর্যের আলোয় ঝকঝক করছে। হামিদ ভাই বললেন, এই লোক সমস্যা করছে। হ্যালো ব্রাদার, আপনি কে? আমি বললাম, আলাপ পরিচয় পরে হবে, এই মেয়েটাকে হাসপাতালে নিতে হবে। আপনাদের কাণ্ড কারখানা দেখে বেচারি আনন্দে অজ্ঞান হয়ে গেছে। হামিদ ভাই বললেন, অল্পের উপর ছাড়া পেয়ে গেলেন। এই মেয়ে না থাকলে আপনার আজ খবর ছিল। চাপাতি ভাইয়া চাপাতি দুলিয়ে কি খবর হতে পারে তার নমুনা দেখালেন। যে মেয়েটি আমার কোলে তাকে আমি চিনি, তার নাম তানিজা। বেচারি নিশ্চয়ই তার বাবা কিংবা মার সঙ্গে এই এলাকায় কেনাকাটা করতে গিয়ে বাটারফ্লাইয়ের চক্রে পড়েছে। তানিজাকে ডাক্তারখানায় নেওয়ার আগেই তার জ্ঞান ফিরল। সে বেশ স্বাভাবিক, মাঝে মাঝে সামান্য কেঁপে কেঁপে উঠছে। আমি বললাম, তানিজা, আমাকে চিনেছ? তানিজা হ্যাঁ সূচক মাথা নাড়ল। ফিস ফিস করে বলল, মা কোথায়? আমি বললাম, মা নিশ্চয়ই তোমাকে খুঁজে বেড়াচ্ছে। তোমার কোনো ভয় নেই, আমি যথাসময়ে তোমাকে তোমার মার হাতে তুলে দেব। আইসক্রিম খাবে? হুম। কোন ফ্লেভার? ভ্যানিলা। আপনার পা খালি কেন? তানিজা, আমি সবসময় খালি পায়েই থাকি। কেন? মাটি হচ্ছে আমাদের মা। মায়ের স্পর্শ শরীরে সারাক্ষণ লাগানো আনন্দের ব্যাপার না? তানিজা বলল, মাটি মা হলে আপনি তো মাকে পড়িয়ে তার উপর হাঁটছেন। আমি তানিজার যুক্তিতে চমৎকৃত হলাম। শিশুরা মাঝে মাঝে সুন্দর যুক্তি দেয়। প্রথমে তানিজাকে তাদের বাড়িতে নিয়ে গেলাম। সেখানে কেউ নেই, দরজায় তালা লাগানো। বাসায় কাজের মেয়ে আছে, সে তালাবদ্ধ যাতে বের হতে না পারে। কাজের মেয়ের কাছে মেসের ঠিকানা দিয়ে এলাম। পেন্সিল ওসির সঙ্গে যোগাযোগ করে জানলাম হারানো শিশুর বিষয়ে এখনো কেউ থানায় যোগাযোগ করেনি। তানিজা তার মায়ের মোবাইল নাম্বার জানে, সেখানে টেলিফোন করা হলো, কেউ ধরল না। তানিজা তার বাবা কোন অফিসে চাকরি করে তা বলতে পারল না। তানিজা, দুপুরে কি খাবে? পিৎজা খাবো আর ঠান্ডা কোক খাবো। মা আমাকে ঠান্ডা কোক খেতে দেয় না। ঠান্ডা কোক খেলে কি হয় জানো? না, টনসিল ফুলে যায়, জ্বর হয়। তাহলে তো বিরাট সমস্যা। দুপুরে আমরা পিৎজা খেলাম। তানিজা ঠান্ডা কোক খেতে খেতে বলল, মামা চলো এখন মাকে খুঁজে বের করি। মেয়েটা কিছুক্ষণ হলো আমাকে মামা ডাকা শুরু করেছে, গোপন কথা বলা শুরু করেছে। আজ তার জন্মদিন, এটা জানলাম। জন্মদিনে তার মা রাতে তাকে পিৎজা হাটে নিয়ে যাবে বলেছিল। এখন যেহেতু দুপুরে পিৎজা খাওয়া হয়েছে, রাতে না খেলেও চলবে। মামা, তুমি কি জানো আমার বাবা আমাদের সঙ্গে থাকে না? জানি না তো। মার সঙ্গে ঝগড়া করে আলাদা থাকে। মা বাবাকে বলল, এই মুহূর্তে তুমি বের হয়ে যাবে। বাবা বলল, এত রাতে আমি কোথায় যাব? মা বলল, জাহান্নামে যাও। বাবা বলল, জাহান্নাম আমি কোথায় পাবো?
তোমার বাবাকে তো মনে হচ্ছে রসিক মানুষ। হুম, মা রসিক মানুষ পছন্দ করে না। মা বাবাকে ডাকে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়কে তুমি চেনো? আমি চিনি না, আমার মনে হয় সে দুষ্ট লোক, তাই না? হতে পারে। বড়দের ঝগড়া করতে হয় না। অবশ্যই হয় না। বাবাকে বকে দিও। নিশ্চয়ই বকে দেব। মাকে কিন্তু বকা দিও না, মা খুব রাগী। বকা দিলে মা রাগ করবে। খুব রাগী হলে তাকে বকা দেব না। রাগী মেয়েদের আমি খুবই ভয় পাই। আমি আমার মাকে অল্প ভয় পাই, বাবা বেশি ভয় পায়। অল্প ভয় পায়াই ভালো। আমরা আবার ঢাকা কলেজের সামনে ফিরে গেলাম। অস্থির মা মেয়ের সন্ধানে সেখানেই ঘোরাঘুরি করার কথা, তাকে পাওয়া গেল না। ঢাকা কলেজের সামনের রাস্তা পুরোপুরি স্বাভাবিক। গাড়ি চলছে, রিক্সা চলছে। ফুটপাত দখল করে হকাররা বসে আছে। কর্মহীন মহিলারা জামা কাপড় দেখে বেড়াচ্ছে। কিছুই তাদের পছন্দ হচ্ছে না। কলেজের ভেতর ক্লাসও মনে হয় শুরু হয়েছে। আমি নিশ্চিত চাপাতিওয়ালা বিছানার নিচে চাপাতি রেখে কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস করছে। তানিজা বলল, মাকে পাওয়া না গেলে অসুবিধা নাই মামা, আমি তোমার সঙ্গে থাকব। আমি বললাম, আমারও কোনো অসুবিধা নাই, রাতে জন্মদিনে কেক কাটার ব্যবস্থা করতে হবে। মামা, আমি চিড়িয়াখানায় যাব। আমাকে কেউ চিড়িয়াখানায় নিয়ে যায়নি। মা বলেছিল জন্মদিনে চিড়িয়াখানায় নিয়ে যাবে। চলো চিড়িয়াখানায় যাই, জীবজন্তু দেখে আসি। রাতে আমি খাবো বার্গার। বার্গারের সঙ্গে ঠান্ডা কোক খাবে না? খাবো। চিড়িয়াখানার জীবজন্তু দেখে আমি তানিজাকে নিয়েই চলে গেলাম সোনারগাঁ হোটেলে। মেয়েটাকে কিছুক্ষণের জন্য এলিতার হাতে দিয়ে দেওয়া যাক। তানিজা এখন বিরহীনভাবে কথা বলে আমার মাথা ধরিয়ে দিয়েছে। এলিতা আমাকে দেখে ভ্রু কুঁচকে ফেলে বলল, কি ব্যাপার? আমি বললাম, তুমি আমাকে $100 দিয়েছ, আমার পেমেন্ট ঠিক হয়নি, বাকি টাকাটা নিতে এসেছি। একদিন কাজ করেছ, $100 দিয়েছি। এয়ারপোর্টে তোমাকে আনতে গিয়েছিলাম, ওই দিনে হিসাব তো ধরনি। সরি, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। তোমার সঙ্গে এই মেয়েটাকে? ওকে পথে কুড়িয়ে পেয়েছি, ওর নাম তানিজা। পথে কুড়িয়ে পেয়েছো মানে কি? তোমাদের দেশে কি এমন শিশু পথে কুড়িয়ে পাওয়া যায়? আমি বললাম, হ্যাঁ, আমাদের দেশে কুড়িয়ে পাওয়া যায়। যথাসময়ে বাবা মা এসে তাদের নিয়ে যায়। তোমার দেশে যেসব শিশু হারিয়ে যায় তাদের কখনো খুঁজে পাওয়া যায় না। গত বছরে স্ট্যাটিস্টিক্সে এসেছে 315 জন শিশু হারিয়েছে, যাদের খোঁজ কেউ জানে না। ভুল বলেছি? এলিতা জবাব দিল না, চুপ করে রইল। তুমি কি তানিজাকে কিছুক্ষণ রাখতে পারবে? রাত 10টা পর্যন্ত। রাত 10টার মধ্যে তার বাবা এসে মেয়েকে নিয়ে যাবে। তারা জানবে কিভাবে এই মেয়ে যে আমার কাছে আছে? জানবে, যে কোনোভাবেই হোক জানবে। এলিতা বলল, আমি কোনো ঝামেলায় জড়াবো না, এই মেয়েকে রাখবো না। আমি বললাম, আজ তোমার জন্মদিন, জন্মদিনে একা একা থাকবে? জন্মদিন জানো কিভাবে? তুমি নিজের সম্পর্কে যে ইমেল পাঠিয়েছ সেখানে জন্মদিন লেখা আছে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, আজ তানিজা মেয়েটিরও জন্মদিন। এলিতা তানিজার তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে তানিজা। তানিজা মিষ্টি করে হাসল। তানিজা এখনো কথা বলা শুরু করেনি। কথা বলা শুরু করলে এলিতা বুঝবে কি জিনিস রেখে যাচ্ছি। এলিতার কাছ থেকে $100 নিয়ে সোনারগাঁ হোটেলের বেকারি থেকে জন্মদিনে কেক কিনে এলিতার ঘরে পাঠিয়ে দিলাম। কেকের উপর ফুল লতাপাতার ফাঁকে বাংলায় লেখা, তানিজা, এলিতা। হারিয়ে যাওয়ার সব সময় আনন্দ। এলিতার এই বাংলা পড়ে বুঝতে পারার কথা। মেসে ফিরে দেখি তানিজার মা আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন। আমাকে দেখেই তার প্রথম কথা, আমার মেয়ে কই? আমি হাই তুলতে তুলতে বললাম, আপনার মেয়েকে উপহার হিসেবে একজনকে দিয়ে এসেছি। ওই মেয়ের ছিল জন্মদিন, জন্মদিনে উপহার। কি বললেন? কি বললাম তা তো শুনেছেন, তারপরেও আরেকবার স্পষ্ট করে বলছি,
আপনার মেয়েকে উপহার হিসেবে একজনকে দিয়ে এসেছি। আমি আপনাকে খুন করে ফেলব। খুন করতে চাইলে করতে পারেন। আসুন, ঘরে আসুন। কি পদ্ধতিতে খুন করবেন সেটা শুনি। আমি আপনাকে র্যাবের হাতে তুলে দিব। র্যাব আপনাকে ক্রস ফায়ারে মারবে। ক্রস ফায়ারে মেরে ফেলে তো আপনি মেয়ের কোনো সন্ধান পাবেন না। ক্রস ফায়ারের কথা আপাতত ভুলে যান। আসুন, শর্ত নিয়ে আলোচনা করি। শর্ত মানে? কিসের শর্ত? যে শর্তে আমি আপনাকে তানিজার সন্ধান দিতে পারি। মেয়েকে নিয়ে পালিয়ে যাবেন, আবার শর্ত দিবেন? মগের মূল্য পেয়েছেন? আমি হাসতে হাসতে বললাম, আমার কাছে মগের মূল্যক না, আমার কাছে বাংলা মূল্যক। আপনার কাছে মগের মূল্যক। স্বামী স্ত্রী ঝগড়া করে আলাদা হয়ে যাবেন, মেয়ে হারিয়ে ফেলবেন, যে আপনার মেয়েকে খুঁজে পেয়েছে তাকে ক্রস ফায়ারে দিবেন? কথার কচকচানিতে আমি যাব না। এক্ষুনি আমার মেয়েকে দিতে হবে। যদি না দেন, তার পরিণাম ভালো হবে না। আপনি চিৎকার বন্ধ করে স্বামীকে নিয়ে আসুন। দুজনে মুচলেকা দিন, কখনো ঝগড়া করবেন না। তারপর মেয়ের সন্ধান দেব, তার আগে না। ভালো কথা, আপনার হাতে কিন্তু সময় বেশি নেই। আপনার মেয়ে দেশের বাইরে চলে যাবে, মনে হয় ইন্ডিয়া যাবে। জানেন, ইন্ডিয়া থেকে বাংলাদেশে গরু আসে, বিনিময়ে আমরা নানান বয়সের মেয়ে পাচার করি। আমার শেষ কথাতে কাজ হলো। তানিজার মা টেলিফোন করে তানিজার বাবাকে আনলেন। এই ভদ্রলোক মেয়ে হারানোর কথা কিছুই জানতেন না। সব শুনে তার হার্ট অ্যাটাকের মতো হলো। বুকে হাত দিয়ে বিড়বিড় করে বললেন, শাহানা, আমার বুকে ব্যথা করছে, আমার বুকে ব্যথা করছে। শাহানা কাঁদো কাঁদো গলায় বললেন, কাগজে কি লিখতে হবে বলুন, আমরা লিখে দিচ্ছি। আমি বললাম, কিছু লিখতে হবে না, দুজন একসঙ্গে মেয়ের জন্মদিনে অনুষ্ঠানে যাবেন, এটাই যথেষ্ট। আপনার মেয়ে আছে সোনারগাঁ হোটেল, রুম নাম্বার 732। এই রুমে একটা পরী থাকে, পরীটার নাম এলিতা। আপনার মেয়েকে পরীর হেফাজতে রেখে এসেছি। মা বাবা দুজনই অবাক হয়ে তাকিয়ে আছে। তারা আমার কথায় পুরোপুরি বিভ্রান্ত। আমি বললাম, দেরি করবেন না, চলে যান। তানিজার বাবার মনে হয় আবার বুকে ব্যথা শুরু হয়েছে। তিনি বুকে হাত দিয়ে কুকু শব্দ করছেন। আমি তার দিকে তাকিয়ে বললাম, কিছুক্ষণের মধ্যেই মেয়েকে দেখতে পাবেন, উঠে দাঁড়ান তো। তানিজার বাবা বললেন, ভাই, আপনি চলুন আমাদের সঙ্গে। আমি বললাম, আজ রাস্তায় রাস্তায় কিছুক্ষণ হাঁটব, তারপর আমার এক খালাতো ভাই বাদলের সন্ধানে যাব। ওকে অনেক দিন দেখি না। তানিজার বাবা কাঁদো কাঁদো গলায় বললেন, ভাই, মেয়েটাকে পাবো তো? আমি বললাম, অবশ্যই পাবেন। স্বামী স্ত্রী দুজনে মিলে ভালোবাসা এবং মমতায় তাকে রাখবেন। আপনাদের মধ্যে ঝগড়া হলে এই মেয়ে আবারও হারিয়ে যাবে, এটা যেন মাথায় থাকে। দ্বিতীয়বার হারিয়ে গেলেও ফেরত পাবেন, তৃতীয়বার হারালে আর পাবেন না। একে বলে দানে দানে তিন দান, তিনের চক্র। বেল টিপতেই মেজো খালু, বাদলের বাবা, দরজা খুলে দিলেন। আমাকে দেখে হাহাকার ধ্বনি তুললেন, হিমু, সর্বনাশ হয়ে গেছে, তোমার খালা চলে গেছেন। খালা চলে গেলে খালু খুশি হওয়া উচিত। উনি মনের সুখে ছাদে বোতল নিয়ে বসতে পারবেন। হাহাকার ধ্বনি অর্থ বুঝলাম না। খালু হতাশ গলায় বললেন, দুপুরে সামান্য কথা কাটাকাটি হয়েছে, সে শাহরুখ খানের প্রোগ্রাম দেখবে। আমি বললাম, পুরুষ মানুষের স্টেজে লাফালাফি করবে, এটা দেখার কি আছে? তোমার খালা বলল, আমি তোমার সঙ্গে বাস করব না। আমি বললাম, নো প্রবলেম, গো টু শাহরুখ খান। তার কোমর জড়িয়ে ধরে নৃত্য করো। কথা শেষ করার আধ ঘন্টার মাথায় সে সুটকেস গুছিয়ে চলে গেল। আমি বললাম, শাহরুখ খানের কাছে নিশ্চয়ই যাননি, নিজে বাবার বাড়িতে গিয়ে উঠেছে। আপনি তো অস্থির হচ্ছেন কেন? খালু দাঁত মুখ খিচিয়ে বললেন, মূল ঘটনা তুমি বুঝতে পারছো না। তোমার খালা কিং খানের কাছে গেলেও আমার কিছু যায় আসে না। সে আমাকে পথে বসিয়ে দিয়ে গেছে, আমার বোতল নিয়ে গেছে। বলেন কি, উনিও বোতল ধরেছেন?
সব কিছু নিয়ে ফাজলামি করবে না, ঘটনা বোঝার চেষ্টা করো। আমি একটা সিঙ্গেল মল্ট হুইস্কি এনে রেখেছি, শুভ দিন দেখে বোতল খুলব। তোমার খালা চলে গেছেন, এটা একটা শুভ দিন। বরফ গ্লাস সব নিয়ে বোতলের খোঁজ করতে দেখি বোতল নাই। তোমার অতি চালাক খালা আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করেছে। এখন কি করি বলো? বরফ মেশানো পানি খেয়ে শুয়ে থাকবেন? আবার ফাজলামি। তুমি গাড়ি নিয়ে যাও, তোমার অতি চালাক খালার কাছ থেকে বোতল রিলিজ করে নিয়ে আসো। আমি বললাম, খালা মদের বোতল নিয়ে তার বাবার বাড়িতে যাবেন না। আপনার বোতল তিনি কোথাও লুকিয়ে রেখেছেন। কোথায় লুকিয়ে রাখবে? নিজের শোবার ঘরে রাখবেন না, সেখানে ধর্মের বইপত্র আছে। বোতল ভেঙে ফেলেও দিবেন না। বাঙালি মেয়েরা দামি জিনিসটা সে যতই ক্ষতিকর হোক ফেলে না, ডেট এক্সপায়ার হওয়া ওষুধও জমা করে রাখে। খালু ধমক দিয়ে বললেন, মূল কথায় আসো, তোমার বুদ্ধিমতী খালা বোতল কোথায় লুকিয়েছে? আমার ধারণা তার বাথরুমে, বেসিনের নিচের কাবার্ডে, যেখানে ফিনাইল জাতীয় জিনিসপত্র থাকে, কিংবা বাথরুমে ডাস্টবিনে। খালু অলিম্পিকের দৌড় দিয়ে ছুটে গেলেন এবং অলিম্পিকের সোনা পাওয়ার মতো মুখ করে বোতল কোলে ফিরে এসে জর্ণ গলায় বললেন, হিমু, ছাদে আসো। বোতল কোলে নিয়ে তার নেশা হয়ে গেছে। দুজন ছাদে বসে আছি। খালু সাহেব আশঙ্কাজনক গতিতে বোতল নামিয়ে দিচ্ছেন। আমার প্রতি মমতা এবং ভালোবাসায় তিনি এখন সিক্ত। হিমু, জি খালু সাহেব, আমি যে তোমাকে অত্যন্ত স্নেহ করি তা কি তুমি জানো? জানতাম না, এখন জেনেছি। তোমাকে দেখলে বিরক্ত হবার মতো ভাব করতাম, এটা আসলে অভিনয়। আমি সেই ব্যক্তি যে মনের ভাব গোপন রাখতে পছন্দ করে। এই বিষয়ে কবিগুরুর একটা লাইন আছে, এখন মনে পড়ছে না। মনে করার চেষ্টা করছি। চেষ্টা করার দরকার নেই, মনে পড়লে পড়বে। আমার কি ধারণা হিমু, আমি তোমার খালাকেও পছন্দ করি। তাকে গো টু কিং খান বলা ঠিক হয়নি। হিমু, তোমার কি ধারণা বেহেস্ত দোজক এই সব কি আছে? পেটে জিনিস বেশি পড়লে খালু সাহেব ধর্ম নিয়ে আলোচনায় চলে যান। আমি বললাম, ধর্ম আলোচনাটা তো থাক। তোমার কি ধারণা আমি মাতাল হয়ে গেছি? এখনো আমার লজিক পরিষ্কার, 10 থেকে উল্টা দিকে শুনতে পারবো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 হয়েছে? হয়েছে। 100 থেকে উল্টা দিকে গুনে 1 পর্যন্ত আসতে পারবো। শুরু করব? না, আপনার নেশা কেটে যেতে পারে, ঘুমিয়েও পড়তে পারেন। ঘুমিয়ে পড়বো কেন? সংখ্যা নিয়ে গুনাগুনি শুরু করলে ঘুম আসে। মানুষ ভেড়া গুনতে গুনতে ঘুমায়। খালু সাহেব গ্লাসে বড় একটা চুমুক দিয়ে গণনা শুরু করলেন। 199, 98, 97, 82 পর্যন্ত এসে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। আমি নেশা বিষয়ে আমার বাবার উপদেশ মনে করার চেষ্টা করলাম। নেশা, পুত্র হিমু, নেশাগ্রস্ত মানুষের আশেপাশে থাকা আনন্দময় অভিজ্ঞতা। নেশাগ্রস্ত মানুষে মনের দরজা খুলে এবং বন্ধ হয়। কখন খুলছে কখন বন্ধ হচ্ছে তা সে বুঝতে পারে না। তুমি নেশাগ্রস্ত মানুষের পাশে থেকে এই বিষয়টি ধরতে চেষ্টা করবে। মহাপুরুষরা কোনো নেশার বস্তু গ্রহণ করা ছাড়াই তার মনের দরজা খুলতে পারেন এবং বন্ধ করতে পারেন। আমি নিশ্চিত একদিন তুমিও তা পারবে। এলিতা আমার ঘরে বসে আছে, তার চোখ ফোলা, মনে হয় একটু আগে কেঁদেছে। আমেরিকান মেয়েরা আমাদের দেশের মেয়েদের মতো অকারণে কাঁদে কিনা তাও জানি না। মাঝে মাঝে ঠোঁট কামড়াচ্ছে। প্রচণ্ড রাগ এবং প্রচণ্ড দুঃখে মানুষ ঠোঁট কামড়ায়। মেয়েরা নিচের ঠোঁট, পুরুষরা উপরের। এলিতা দুটো ঠোঁটই কামড়াচ্ছে। তার সমস্যা কি? আমি বললাম, চা খাবে? এলিতা প্রবলভাবে মাথা ঝাঁকালো। সে চা খাবে না। তার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে সে আবারও কান্নার উপক্রম করছে। আমি বললাম, কি সমস্যা? এলিতা হাহাকার ধ্বনি তুলে বলল, আমার ক্যামেরার পকেটমার হয়েছে। আমি বললাম, তোমার বাংলা ভুল হয়েছে। পকেট থেকে কিছু চুরি হলে পকেটমার। তোমার এই বিশাল ক্যামেরা কোনো পকেটে আটবে না।
হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে। হুম, তাহলে ছিনতাই হয়েছে। ছিনতাই চোখের সামনে হয়, পকেটমার হয় আড়ালে। আমি তোমার কাছে বাংলা শিখতে আসিনি। কি জন্য এসেছো? ঘটনাটা জানাতে। আমার সব ছবি এই ক্যামেরায়। কি চমৎকার সব ছবি তুলেছি। আবার তুলবে? পাগলের মতো কথা বলছো কেন? কোনো ছবি দ্বিতীয়বার তোলা যায় না। যাবে না কেন? প্রথম তোলা ছবির লাইট দ্বিতীয়বার ঠিক থাকে না। পৃথিবী ঘুরছে, আলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে। পৃথিবী স্থির হয়ে থাকলে একই ছবি দ্বিতীয়বার তোলা যেত? প্লিজ স্টপ ইট। তোমার সঙ্গে বকবক করতে ইচ্ছা করছে না, কাঁদতে ইচ্ছা করছে। কাঁদো। তোমাকে কাঁদতে তো কেউ নিষেধ করছে না। কেঁদে মন ঠিক করো। কেঁদে কেঁদে বিজ্ঞানী নিউটন হয়ে যাও। তার মানে কি? বিজ্ঞানী নিউটন বিশাল এক অঙ্কের বইয়ের পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। নাম প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। তার আদুরে কুকুর জ্বলন্ত মোমবাতি ফেলে পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলে। নিউটন বইটা আবার নতুন করে লেখেন। তুমিও নতুন করে ছবি তুলবে। আমি যেসব মোমেন্ট ক্যামেরায় ধরেছি সেগুলো কোথায় পাবো? নতুন মোমেন্ট তৈরি হবে। এলিতা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তোমার কাছে আসাই আমার ভুল হয়েছে। আমাকে শুধু একটা কথা বলো, তোমাদের পুলিশ কি আমাকে সাহায্য করতে পারবে? অবশ্যই পারবে। তারা ছিনতাইয়ের পুরো ঘটনাটা লিখবে। কোথায় ছিনতাই হয়েছে, ক্যামেরার দাম, ছিনতাইকারীর চেহারার বর্ণনা সব লেখা হবে। একে বলে জেনারেল ডায়েরি, সংক্ষেপে জিডি। লেখালেখির পর তুমি চলে আসবে, পুলিশ খাতা বন্ধ করে চা খাবে, পা নাচাবে। তুমি বলতে চাচ্ছ এইসব লেখালেখি অর্থহীন? সব কিছুই তো অর্থহীন। পৃথিবী যে ঘুরছে এটা অর্থহীন না? না ঘুরলে কি ক্ষতি হতো? এলিতা মুখ কঠিন করে বলল, আমি যাচ্ছি। আমি বললাম, হোটেলে গিয়ে তো মন খারাপ করেই থাকবে। তার চেয়ে চলো ধোয়া বাবার কাছে যাই, দেখি তিনি কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। ধোয়া বাবা মানে? ইংরেজিতে স্মগ ফাদার। একজন আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষ। জিন, পরি এসব অদৃশ্য প্রাণ পোষেন। তিনি অনেক কিছু বলতে পারেন। এমনও হতে পারে তোমার ক্যামেরা কোথায় আছে তার সন্ধান দিলেন, ক্যামেরা উদ্ধারের ব্যবস্থা করলেন। এলিতা বলল, দিস ইজ বুলশিট। আমি বললাম, বুলশিট হোক বা কাউডাং হোক, চেষ্টা করতে দোষ কি? কবি বলেছেন, নাই কোনো শেষটা, করে যা চেষ্টা। ডুবন্ত মানুষ খড়কুটা ধরে ভেসে উঠতে চায়। ক্যামেরার শোকে অস্থির তরুণী ধোয়া বাবা ধরবে, এটাই স্বাভাবিক। নৌকায় বুড়িগঙ্গা পার হচ্ছি। এলিতা নিজেকে কিছুটা সামলেছে। অবাক হয়ে চারপাশ দেখছে। অবাক হবার মতো কিছু চারপাশে নেই। ময়লা আবর্জনায় দূষিত এবং বিষাক্ত নদী। লঞ্চ স্টিমার ভো ভো করছে। অসংখ্য নৌকা ভাসছে। দেখে মনে হচ্ছে পানিতে ঘই পাকানো ছাড়া এদের কারোরই কোনো গন্তব্য নেই। নৌকা দুলছে। এলিতা মনে হয় খানিকটা ভয় পাচ্ছে। সে ক্ষীণ গলায় বলল, নৌকা ডুবে যাবে না তো? আমি বললাম, ডুবতে পারে। তুমি সাঁতার জানো না? না। আমি বললাম, সাঁতার জেনে মরার চেয়ে সাঁতার না জেনে মরে যাওয়া ভালো। ভালো কেন? অল্প পরিশ্রমে মৃত্যু। বাঁচার জন্য হাত পা ছুঁড়ে ক্লান্ত হতে হবে না। তাছাড়া পানিতে ডুবে মরার জন্য এই সময়টা বেশ ভালো। কেন? পানি গরম। শীতের সময় নদীর পানি থাকে গরম। তোমার উদ্ভট কথা শোনার মানে হয় না। আর একটি কথাও বলবে না। শুধু যদি কিছু জানতে চাই তার উত্তর দিবে। আচ্ছা, আমরা যার কাছে যাচ্ছি, স্মোক ফাদার, তাকে কি টাকা পয়সা দিতে হবে? খুশি হয়ে কিছু দিলে উনি নেন, না দিলেও অসুবিধা নেই। ওনার চাহিদা অল্প। ধোয়া খেয়ে বাঁচেন তো। প্রোটিন কার্বোহাইড্রেটের ঝামেলা নেই। ফ্রেশ ধোয়া হলেই চলে। তুমি বলতে চাচ্ছ উনি ধোয়া খেয়ে বাঁচেন? সবাই তাই বলে। আমাকে এইসব তামাশা বিশ্বাস করতে বলছো? বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। তবে বিশ্বাস করাই নিরাপদ। কারণ কবি বলেছেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
এলিতা বলল, তোমার সঙ্গে আসা ভুল হয়েছে। ক্যামেরার শোকে অস্থির ছিলাম, লজিক কাজ করছিল না। ঠিক করে বলো, তোমার অন্য কোনো মতলব নেই তো? ভুলিয়ে ভালিয়ে আমাকে নির্জন কোনো জায়গায় নিয়ে যাবার মতলব করবে না। আমি ক্যারাটে জানি, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পাওয়া মেয়ে। তাছাড়া আমার সঙ্গে স্প্রে আছে। স্প্রেটা কি? আমেরিকান মেয়েরা নিজেদের প্রোটেক্ট করার জন্য ব্যাগে স্প্রে রাখে। চোখের ওপর স্প্রে দিয়ে দিলে জন্মের মতো অন্ধ হয়ে যাবে। তোমার সঙ্গে স্প্রে আছে? অবশ্যই। আমি স্প্রে ছাড়া চলাফেরা করি না। স্প্রে ব্যাগে আছে। তোমার সঙ্গে তো ব্যাগে নেই। আমার ধারণা ক্যামেরার সঙ্গে তোমার হ্যান্ডব্যাগও ছিনতাইকারী নিয়ে গেছে। সে এখন মলম পার্টি হয়ে গেছে। স্প্রে মেরে পথচারীকে অন্ধ করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। এরিতা কঠিন চোখে আমার দিকে তাকাচ্ছে। ডাগর রাখির কারণে চোখে কাঠিন্য আসছে না। আমরা ধোয়া বাবার আস্তানায় সন্ধ্যা মেলানোর আগে আগে পৌঁছালাম। প্রচুর দর্শনার্থী বাবার জন্য অপেক্ষা করছে। তবে আমরা সঙ্গে সঙ্গে ডাক পেলাম। ধোয়া আচ্ছন্ন ঘর, এক কোণায় লাল গামছা কোমরে জড়িয়ে ধোয়া বাবা পদ্মাসনের ভঙ্গিতে বসে আছে। তার মাথার উপর লাল শালুর চাদর। একপাশে মালসায় ঘন ঘনে কয়লার আগুন। মাঝে মধ্যে সেখানে ধূপের দানা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ধূপের গন্ধ, ধোয়ার গন্ধ, সব মিলিয়ে দম বন্ধ হয়ে আসার মতো পরিবেশ। বাবার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। তিনি মাঝে মাঝে কারণ ছাড়াই বিকট হাঁ করছেন। তখন মুখের ভেতরে লাল জিভ দেখা যাচ্ছে। মুখের ভেতরটা থাকে অন্ধকার। অন্ধকার লাল জিভ কেন দেখা যাচ্ছে বুঝতে পারছি না। আলো বিশেষজ্ঞ এলিতা হয়তো বলতে পারবে। এলিতা বলল, ও গড, হোয়াট ইজ দিস? ধোয়া বাবা বললেন, হিমু ভাই আছেন কেমন? আমি বললাম, ভালো। সাদা চামড়ার এই ছেমনিকে? ফটোগ্রাফার, সমস্যায় পড়ে এসেছে। ছেমনি বাংলা বুঝে? খুব যে বুঝে তা বলা যাবে না। ধোয়া বাবা চিন্তিত গলায় বললেন, আমি তো হালার ইংরেজি জানি না। সেমরির সঙ্গে কথা কমু কেমনে? যা পারেন বলেন, আমি দোভাষে কাজ করব। সেমরিরে বলেন তার কি সমস্যা যেন বলে। আমি রিতাকে বললাম, তোমার কি সমস্যা বাবাকে বুঝিয়ে বলো, বাবা শুনতে চাচ্ছেন। এলিতা বলল ইংরেজিতে, আমি নিজেকে এইসব বুজরুকির সঙ্গে জড়াতে চাচ্ছি না। ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি বললাম, শুরু যখন করেছে শেষটা দেখো। ক্যামেরা হারিয়েছে এটা বলো। এলিতা কঠিন গলায় বলল, আমি কিছুই বলবো না। নুইসেন্সের সঙ্গে যুক্ত হব না। আমাকে বোকা মনে করা কোনো কারণ নেই। ধোয়া বাবা বললেন, সেমনি চিল্লাই কেন? আমি বললাম, মনের দুঃখে চিৎকার করছে। দামি ক্যামেরা হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। ক্যামেরা গেছে কোন জায়গায়? ধোয়া বাবা এই বাংলা এলিতা বুঝতে পারল। সেই বিরক্ত গলায় বলল, সোনারগাঁ হোটেলের সামনে। কি ক্যামেরা? নাইকন। আমি আর কিছু বলবো না, আমি বাইরে যাব। আমার চোখ হট হয়েছে। এলিতা চোখ ডলতে ডলতে ঘর থেকে বের হলো। ধোয়া বাবা বললেন, হিমু ভাই বসেন, অনেকদিন পরে আপনার দেখে মনে আনন্দ হয়েছে। আমি বললাম, আনন্দের হাত ধরে আসে নিরানন্দ। ধোয়া বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাও ঠিক, কানা ঘুষা চলতেছে। যে কোনো দিন পুলিশের হাতে ধরা খাবো। ক্যামেরা কি পাওয়া যাবে? সিদ্দিকের এলাকা, পাওয়া তো যাবেই। কতক্ষণে পাওয়া যায় সেটা কথা। আপনি সাদা সেমরি নিয়ে অপেক্ষা করেন, আমি পাত্তা লাগাই। রাতে খাওয়া দাওয়া না করে যাবেন না। দাওয়াত কবুল করেছেন? করলাম, শুক্রিয়া। ধোয়া বাবার ঘরের ধোয়া কমে আসছিল। বাবার নির্দেশে একজন এসে ধোয়া বাড়িয়ে দিল। বাবা ক্ষীণ গলায় ডাকলেন, হিমু ভাই। আমি বললাম, কি বলতে চান বলে ফেলুন। মৃত্যু ভয় ঢুকেছে বুঝেছেন। প্রায় রাতেই স্বপ্ন দেখি ফাঁসির দড়িতে ঝুলতেছি, কিন্তু মরণ হচ্ছে না। বিরাট কষ্টের ব্যাপার। কি করে বলেন তো?
ধোয়া খেতে থাকুন, আর কি করবেন। ধোয়া বাবার আস্তানায় এলিতাকে নিয়ে রাতের খাবার খেলাম। কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, দই, মিষ্টি। এলিতা বলল, অদ্ভুত রান্না, এত ভালো খাবার কম খেয়েছি। আমি বললাম, পীর ফকিরদের দরবারে খানা সবসময় ভালো হয়। ডিনার শেষ হবার আগেই এলিতার ক্যামেরা চলে এলো। ক্যামেরার সঙ্গে তার চামড়ার ব্যাগ, ব্যাগের ভেতর নিশ্চয়ই স্প্রেটাও আছে, চোখ অন্ধ করার স্প্রে। এলিতা আবার বলল, ও গড, এটা কিভাবে সম্ভব। আমি বললাম, এই পৃথিবীতে সবই সম্ভব, আবার সবই অসম্ভব। আমার ধারণা বাবা জিন পরিদের সাহায্যে কাজটা করেছে। এলিতা বলল, হোলি ম্যান, ধোয়া বাবা যে এত পাওয়ারফুল তা আগে বুঝতে পারিনি। আমি তার ডসিবল হতে চাই, এটা কি সম্ভব। আমি হাই তুলতে তুলতে বললাম, এই একটু আগেই তো বলেছি পৃথিবীতে সবই সম্ভব, আবার সবই অসম্ভব। ক্যামেরায় যেসব ছবি তুলেছ সেগুলি ঠিক আছে কিনা দেখো। ধোয়া বাবার শিষ্য হওয়া চিন্তা বাদ দাও, ওনার শিষ্য হলে সমস্যা আছে। কি সমস্যা? রাতে দুঃস্বপ্ন দেখবে, ফাঁসিতে ঝুলছ কিন্তু মৃত্যু হচ্ছে না, মৃত্যুর জন্য একজন ছটফট করছে কিন্তু সে মরতে পারছে না। বিরাট কষ্টের ব্যাপার না? এলিতা হতাশ গলায় বলল, ইউ আর সো কনফিউজিং। আমি একা তো না, আমরা সবাই কনফিউজড। প্রাচীন মায়া সভ্যতায় বলা হয় ঈশ্বর মরছে কনফিউজড বলেই আমরা সবাই কনফিউজড। সোনারগাঁ হোটেলে তাকে নামিয়ে চলে আসছি, যে আমাকে চমকে দিয়ে বলল, হিমু, তুমি আজ থেকে যাও। আমি বললাম, কোথায় থাকবো? আমার ঘরে থাকবে, আমরা সারা রাত গল্প করব। আমি বললাম, হায় সখা, এত স্বর্গপুরী নয়, পুষ্পে কীট সমহেতা তৃষ্ণা জেগে রয়। এলিতা বলল, এর মানে কি? আমি বললাম, কবিতার লাইন, ব্যাখ্যা করা কঠিন। এলিতা বলল, এর মানে কি এই যে তুমি থাকবে না? আমি বললাম, ঠিকই ধরেছ, আমি যাই, তুমি আরাম করে ঘুমাও। আমি হাঁটা ধরেছি, এলিতা তাকিয়ে আছে। ঢাকা শহরের রাতে আকাশ দেখা যায় না বলে পথচারীদের মাঝে মাঝে খুব সমস্যা হয়। আকাশে হয়তো ঘন মেঘ করেছে, বেচারা বুঝতে পারল না। হুড়মুড়িয়ে নামল বৃষ্টি। শোবার ঘরে নিরাপদ আশ্রয়ে যে আছে সে তখন মনের আনন্দ নিয়ে রবীন্দ্রনাথের বর্ষা যাপন পড়তে পারে। পথে যে নেমেছে তার মহাবিপদ। বৃষ্টি শুরু হলেই রিক্সা, সিএনজি কিছুই পাওয়া যাবে না। কিছুক্ষণের মধ্যেই রাস্তায় পানি উঠে যাবে। সেই পানিতে একসময় ফুটপাত ঢেকে যাবে। ম্যানহোল সবই ফুটপাতে। এই শহরে ম্যানহোলের ঢাকনা চুরি করে এমন একদল মানুষই আছে। তারা শেড দরে ম্যানহোলের ঢাকনা বেচে কিংবা কটকটিওয়ালার কাছে ঢাকনার বিনিময়ে কটকটি কিনে খায়। রাতের ঢাকায় বৃষ্টি হচ্ছে আর কেউ ম্যানহোলের ভেতর ঢুকে যায় না এমন ইতিহাস নেই। ফুটপাতে পানি উঠে গেছে, কাজে ফুটপাত ছেড়ে আমি পথে নেমেছি। আমার গা ঘেঁষে একটা প্রাইভেট কার গেল। আমি কাদার পানিতে মাখামাখি। প্রাইভেট কারের জানালা খুলে একজন মাথা বের করে বলল, দাদা, সরি। গাড়ির ভেতর থেকে প্রবল হাসির শব্দ ভেসে এলো। বিচিত্র কারণে অন্যের দুর্দশায় আমরা আনন্দ পাই। সারা গায়ে কাদা পানি মেখে আমি দাঁড়িয়ে আছি। বিরামহীন বৃষ্টি পড়ছে। গায়ের কাদা বৃষ্টির পানিতে ধুয়ে যাবার কথা, তা যাচ্ছে না। আমার ইচ্ছা করছে সোনারগাঁ হোটেলে ফিরে এলিতাকে বলা, আজ রজনীতে হয়েছে, সময় এসেছি বাষ্পদত্তা। আরেকটা গাড়ি এসে আমাকে দ্বিতীয়বার ভিজিয়ে দিল। মজা মন্দ না। আমার ধারণা একের পর এক গাড়ি আসবে, অসহায় পথচারীকে ভিজিয়ে আনন্দ পাবে। নিশিরাতে মানুষকে আনন্দ দিতে পারছি, এটা খারাপ না। আমি অপেক্ষা করছি এমন একটা গাড়ির যে দূর থেকে আমাকে দেখে গতি কমিয়ে দেবে। এই গাড়ি আমার গা ঘেঁষে যাবে কিন্তু আমাকে ভিজাবে না। এমন ঘটনা ঘটার পর আমি মেসে ফিরব, তার আগে না। মজার এক খেলা শুরু হয়েছে। দূর থেকে গাড়ির হেডলাইট দেখা মাত্র আমি রোমাঞ্চিত বোধ করছি, এই গাড়ি মনে হয় আমাকে ভিজাবে না। ঝাঝম পাজরা গাড়ি আমাকে ভিজিয়ে দিয়ে চলে গেল। এবার আসছে এক চক্ষু গাড়ি, নিশ্চয়ই ট্রাক। ট্রাকের দুটা হেডলাইটের
একটা বেশিরভাগ সময় নষ্ট থাকে। ঝাঝম ট্রাকও ভিজিয়ে দিল। দেখা যাক এবার কি আসে। আমার কাজ অপেক্ষা করা, আমি অপেক্ষা করছি। ঝড় বৃষ্টির রাতের জন্য ঢাকা শহরে বিশেষ এক শ্রেণীর প্রাণী অপেক্ষা করে। এই তথ্য আর কেউ জানুক বা না জানুক, টহল পুলিশরা জানে। এই প্রাণীগুলি দেখতে মানুষের মতো, তবে সামান্য লম্বা। এরা রাতের অন্ধকারেও চোখে কালো চশমা পরে থাকে বলে এদের চোখ দেখা যায় না। শীত গ্রীষ্ম সবসময় এরা হাতে গ্লাভস পরে থাকে বলে হাতও দেখা যায় না। একা কাউকে পেলেই এরা কাছাকাছি এসে দাঁড়ায়, পাখির মতো কিচকিচ করে কথা বলে, হ্যান্ডশেকের জন্য হাত বাড়ায়। একবার এদের একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল। কেন জানি মনে হচ্ছে আজও দেখা হবে। আমি এদের নাম দিয়েছি পক্ষী মানব। টহল পুলিশরা বলে বেজাত। এদের কোনো জাত নেই। একটা প্রাইভেট কার স্লো করে আমার পাশে এসে দাঁড়িয়েছে। পেছনের সিটে বসা আরোহী জানালা খুলে উদ্বিগ্ন গলায় বলল, ভাই, আপনার কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? বাসা কোথায় বলুন, নামিয়ে দিচ্ছি। ভদ্রলোকের চোখে কালো চশমা। উনি কি পক্ষী মানবদের কেউ? বৃষ্টিতে ভেজার ফল ফলেছে, জ্বরের ঘোরে শরীর ও চেতনা আচ্ছন্ন। কড়া ঘুমের ওষুধ খাবার পরেও ঘুম না এলে যেমন লাগছে, আমার ঠিক সেরকম লাগছে। শরীরের একটা অংশ ঘুমিয়ে পড়েছে, অন্য অংশ জেগে আছে। সুপ্তি ও জাগরণের মাঝামাঝি ত্রিশঙ্কু অবস্থা। স্বপ্ন দেখছি, স্বপ্ন ভেঙে যাচ্ছে। প্রতিটি স্বপ্নে আবহ সঙ্গীত হিসেবে বৃষ্টির শব্দ। স্বপ্নে ফিলার হিসেবে পক্ষী মানবকে দেখেছি। তিনি উদ্বিগ্ন গলায় বলেছেন, আপনার কি সমস্যা? একটা স্বপ্নে এলিতাকে দেখলাম। তার হাতে ক্যামেরা, আমার হাতে সানগান। আমি আলো ফেলছি, এলিতার ছবি তুলছে। আমরা এগোচ্ছি পিচ্ছিল সুড়ঙ্গের ভেতর দিয়ে। সুড়ঙ্গের গায়ে প্রাচীন মানুষদের আঁকা ছবি। এলিতা ক্যামেরা সেই সব দৃশ্য ধরছে। সে দুটা বাইসনের পেছনের একদল শিকারীর ছবি তুলল। স্বপ্নে অদ্ভুত অদ্ভুত ব্যাপার খুবই স্বাভাবিক মনে হয়। যেমন বাইসনের ছবি তোলার সময় এলিতা বাইসনদের বলল, তোমরা একটু আমার দিকে ফেরো, আমি তোমাদের দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে দুটা বাইসন ক্যামেরার দিকে ফিরল। স্বপ্নে ব্যাপারটাকে মোটেই অস্বাভাবিক মনে হলো না। আমার মাথায় পানি ঢালা হচ্ছে। যে পানি ঢালছে তার মুখ দেখতে পাচ্ছি না, শুধু কানের পাশ দিয়ে নেমে যাওয়া শীতল পানির স্রোত অনুভব করছি। এতে আমার সুবিধা হচ্ছে, পানি যে ঢালছে তাকে কল্পনা করে নিতে পারছি। তার সঙ্গে মনে মনে কথাবার্তা বলছি। কল্পনা করছি মাজেদা খালা পানি ঢালছেন, তার গা থেকে কড়া জর্দার গন্ধ আসছে। মাজেদা খালা বললেন, জ্বর কিভাবে বাঁধালি? বৃষ্টিতে ভিজেছিস? হুম। তোর সঙ্গে এলিতা মেয়েটা ছিল? না। ওকে সঙ্গে নিয়ে বৃষ্টিতে ভিজলি না কেন? লাভ কি? বৃষ্টি ভিজাভিজি থেকে প্রেম হয়, হিন্দি সিরিয়ালে দেখেছি। এলিতার প্রসঙ্গ আসতেই মাজেদা খালার জায়গায় এলিতা চলে এলো। এখন সে পানি ঢালছে, একই সঙ্গে চুলে আঙ্গুল বুলাচ্ছে। হ্যালো হিমু। হ্যালো। আমার কথা শুনে হোটেল থেকে গেলে আজ এমন জ্বরে কাতরাতে না। হুম। সারা রাত দুজনে গল্প করতাম, আমার ঝুড়িতে অনেক গল্প। হুম। একটা লাভ হয়েছে, ভুল করে শিখেছ। সবাই ভুল থেকে শিখে না, কেউ কেউ আছে একের পর এক ভুল করেই যায়। এলিতা মিলিয়ে গেল। তখন চলে এলেন আমার মা। তবে তিনি এলেন বাচ্চা একটা মেয়ে হয়ে। মেয়েটি আমার চেনা, তানিজা। মেয়েটির এক হাতে তার বাবার জুতা জোড়া, তারপরেও সে আমার মাথায় পানি ঢালছে এবং চুল বিলি করে দিচ্ছে। জ্বরে অর্ধচেতন অবস্থায় সবই সম্ভব। আমার শিশু ঘুম পাড়ানি গান গেয়ে আমাকে ঘুম পাড়াতে চাইছেন, তবে গানের কথা এলোমেলো। প্রতিটি লাইনের শেষে সুরেলা লম্বা টান আছে। কে ঘুমালো রে পাড়া ঝুলালো রে, বর্গি কোথায় রে। গান থামিয়ে মা বললেন, তোকে আমি একটা হলুদ ছাতা কিনে দেব। এরপর থেকে হলুদ ছাতা মাথায় দিয়ে রোদে ঘুরবি, বৃষ্টিতে যাবি, তোর কিচ্ছু হবে না। প্রবল জ্বরে কতদিন আচ্ছন্ন ছিলাম তা জানি না।
কখন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাও জানি না। এখন মোটামুটিভাবে হলেও বিছানায় আধশোয়া হয়ে বসতে পারছি। চামচে করে নিজে নিজে স্যুপ খেতে পারছি। স্যুপ বিষাদ, এও ব্যাধির অংশ। শরীর ব্যাধিমুক্ত হলে স্যুপ তার স্বাদ ফিরে পাবে। সকাল। আমার সামনে হাসপাতালে ব্রেকফাস্ট, ডিম সিদ্ধ, কলা, পাউরুটি, জেলি। হাসপাতালের বিছানা ঘেঁষে পেন্সিল ওসি সাহেব বসে আছেন। আমি তার নাম মনে করতে পারছি না। কিছুক্ষণের মধ্যেই মনে পড়বে। ব্রেন খাতাপত্র উল্টে নাম খোঁজা শুরু করেছে। ওসি সাহেব বললেন, আপনি নাস্তা খাচ্ছেন দেখে ভালো লাগছে। নিউমোনিয়া আপনার 2টা লাংসে আক্রান্ত হয়েছিল। একটা পর্যায়ে ডাক্তাররা পর্যন্ত আশা ছেড়ে দিয়েছিলেন। আমি হাসলাম। এই হাসির সঙ্গে রোগমুক্তির কোনো সম্পর্ক নেই। হাসার কারণ ওসি সাহেবের নাম মনে পড়েছে। তার নাম আবুল কালাম। তিনি ইংরেজি সাহিত্যের ছাত্র। ওসি সাহেব আমার দিকে সামান্য ঝুঁকে এসে বললেন, আপনাকে হাসপাতালে ভর্তি করেছে আপনার আমেরিকান বান্ধবী এলিতা। হাসপাতালে খরচাপাতিও সে দিচ্ছে। আমি বললাম, এলিতা কি দেখতে আলতা মেয়েটির মতো? ওসি সাহেব কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, কিভাবে বুঝলেন? আমি বললাম, কোনো অলৌকিক উপায় বুঝিনি। আলতার কথা বলার সময় আপনার গলার স্বর যেভাবে কোমল হয়ে যেত, এলিতার কথা বলার সময় আপনার গলা একইভাবে কোমল হয়েছে। ওসি সাহেব হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। গম্ভীর গলায় বললেন, যাই, আপনি ভালো মতো সুস্থ হয়ে উঠুন। আপনার সঙ্গে কথা আছে, জরুরি কথা। এখন বলুন। না, এখনো বলার সময় আসেনি। এলিতা এসেছে। তার চোখ মুখ আনন্দে ঝলমল করছে। আমার রোগ মুক্তি দেখে সে আনন্দিত, এরকম মনে করার কোনো কারণ নেই। অন্য কোনো কারণ আছে। কিছুক্ষণের মধ্যেই তা জানা যাবে। কারণ জানা গেল। এই কদিনে সে অসম্ভব ভালো কিছু ছবি তুলেছে। এর মধ্যে একটি ছবি হলো 6-7 বছরের একটা নগ্ন ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে পাউরুটি খাচ্ছে। পাউরুটি যেন ভিজে না যায় সেজন্য একটা হাত মেলে সে ছাতার মতো পাউরুটির উপর ধরে আছে। এলিতা বলল, তোমার অসুস্থ অবস্থায় একটা ছবি আছে। ছবিটা প্রিন্ট করে তোমাকে দেখাবো। ছবি দেখে সঙ্গে সঙ্গে তোমার চোখে পানি আসবে। তানিজা মেয়েটির মা তোমাকে দেখতে এসেছিল। সে তোমাকে হলি জমজম ওয়াটার খাওয়াবে। বোতলে করে সে হোলি ওয়াটার নিয়ে এসেছে। চামচে করে তোমার মুখে মেয়েটা পানি ধরেছে, সেই পানি তোমার গাল বেয়ে নিচে নামছে। একই সঙ্গে মেয়েটা কাঁদছে। তোমার গালের পানি এবং মেয়েটার গালের পানি চকচক করছে। ন্যাচারাল আলোয় তোলা ছবি, অসাধারণ। আমি বললাম, তোমার ছবির সাবজেক্ট হতে পেরেছি, এতে আমি খুশি। তুমি আমার চিকিৎসা খরচ কেন দিয়েছ ব্যাখ্যা করলে ডাবল খুশি হব। টাকা ফেরত দেবে? কিভাবে দেব? আমি অন্যের টাকায় প্রতিপালিত ভিক্ষুক বিশেষ। অন্যের দয়া গ্রহণ করতে তোমার সমস্যা হয় না? সৃষ্টিকর্তার দয়া গ্রহণ করতে যদি আমার সমস্যা না হয়, তাহলে অন্যের দয়া গ্রহণ করতে সমস্যা কেন? সব মানুষের মধ্যে ঈশ্বর প্রকাশিত, কাজেই আমি শুধুমাত্র ঈশ্বরের দয়া নিচ্ছি। এলিতা মুখ চোখ কুঁচকে বলল, ও গড, এই বাক্যটি বলা মনে হয় তোমার মুদ্রা দোষ। কারণে অকারণে বলে। এলিতা বলল, তোমার প্রিয় রং কি? নীল। এই রং প্রিয় হবার পেছনে কি কোনো কারণ আছে, না এমনিতেই প্রিয়? কারণ আছে। আমাদের দৃশ্যমান জগতে বড় অংশ আকাশ, আকাশ নীল। এলিতা বলল, তুমি শুনলে অবাক হবে, আমি তোমার প্রিয় নীল রঙের একটা শাড়ি কিনেছি। হঠাৎ শাড়ি কেন? আমি ঠিক করে রেখেছিলাম যেদিন তোমার রোগ মুক্তি হবে আমি নীল শাড়ি পরে উপস্থিত হব। শাড়ি তো পরনি। শাড়ি পরতে যে এত কিছু লাগে জানতাম না। স্কার্টের মতো আন্ডারগার্মেন্টস, টপসের মতো একটা ড্রেস। যাই হোক, হোটেলের সাহায্যে দর্জি ডেকে ব্যবস্থা করেছি। শাড়ির অন্য অংশগুলি দর্জি এখনও দেয়নি। আমি বললাম, কোনো অসুবিধা নেই। আমি কল্পনা করে নিচ্ছি তুমি শাড়ি পরে আমার সামনে বসে আছো। আমি খুব ভালো কল্পনা করতে পারি। ও গড, ও গড বলে আটকে উঠলে কেন? এলিতা গম্ভীর গলায় বলল, যে শাড়ি পরা অবস্থায় আমি বসে আছি কল্পনা করতে পারে, সেই নগ্ন অবস্থায় আমি বসে আছি এই কল্পনাও করতে পারে।
এই জন্যেও গড বলেছি, হিমু, এখন আমি উঠব, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, সরি। হঠাৎ ক্ষমা প্রার্থনা কেন? অন্য একদিন বলবো, আজ না। তোমাকে রিলিজ করছে কবে? জানি না। সমস্যা নেই, আমি জেনে নিচ্ছি। তোমাকে রিলিজ করার দিনই আমি নীল শাড়ি পরে আসব। আচ্ছা। হাসপাতাল থেকে মেসে ফিরেছি, নীল শাড়ি পরে। এলি তার আসার কথা ছিল, সে আসেনি। আলম সাহেব দরজা খুঁড়ে বন্ধ করে বসে আছেন। আমি এসেছি জেনেও তিনি দরজা খুললেন না। আমার রোগ মুক্তির জন্য তিনি 1000 রাকাত নামাজ মানত করেছেন। দিনের 70 রাকাত থেকে 100 রাকাতে বেশি পড়তে পারেন না বলে মানত মাঝামাঝি পর্যায়ে আছে। মানত শেষ না হওয়া পর্যন্ত তিনি দরজা খুলবেন না। কাদেরের কোনো খোঁজ পাওয়া গেল না। আমি হাসপাতালে ভর্তির দিন থেকে নাকি সে নিখোঁজ। দীর্ঘদিন হাসপাতালে থাকা অনেকটা বিদেশ বাসের মতো। বিদেশ ভ্রমণ শেষ হলে দেশে ফেরার জন্য প্রাণ ঘ্যান ঘ্যান শুরু করে। মেসে পা দিয়েও আমার প্রাণের ঘ্যানঘ্যানানিস দূর হলো না। ঢাকার পথে ঘাটে ঘুরতে ইচ্ছা করল। শরীরের এই অবস্থায় হন্টন প্রক্রিয়া সম্ভব না। আমি সারাদিনের জন্য রিক্সা ভাড়া করলাম। সন্ধ্যা পর্যন্ত রিক্সা নিয়ে ঘুরবে, বিনিময়ে আমার সঙ্গে টাকা পয়সা যা আছে সব তাকে দিয়ে দেব। অনেকটা জুয়া খেলার মতো। রিক্সাওয়ালা মধ্যবয়স্ক, নাম ইসহাক। সে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে রাজি হলো। মিনমিনে গলায় বলল, চা নাস্তা দুপুরের খানা এগুলা কার? আমি বললাম, সব তোমার। আমার খাওয়ার পয়সাও তুমি দেবে, রাজি আছো? ইসহাক বলল, স্যার উঠেন। রিক্সা নিয়ে ঘণ্টাখানেক শহর ঘুরে মাজেদা খালার সঙ্গে দেখা করতে গেলাম। মাজেদা খালা বাসায় ছিলেন না, খালু সাহেব ছিলেন। তিনি আমাকে দেখিয়ে বললেন, তোমার খালা বাসায় নেই, দয়া করে আমাকে বিরক্ত করবে না। আমি বললাম, আপনারা আছেন কেমন? ভালো আছি, এখন বিদায় হও। বিদায় হলাম। মাজেদা খালা এবং খালু আমার অসুখের খবর পাননি। পরের স্টেশন বাদলদের বাড়ি। সেখানে বিরাট হইচই। মেজ খালু 4 ব্যাগ বাজার নিয়ে ফিরেছেন। গাড়ি থেকে নেমেছে 3 ব্যাগ, আরেকটার খোঁজ পাওয়া যাচ্ছে না। খালু সাহেব আমার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, এখন ঝামেলায় আছি, বিদায় হও তো। আমি বললাম, দুপুরে আপনার এখানে খাবো ভেবেছিলাম, সঙ্গে একজন গেস্ট আছে। আমার রিক্সাওয়ালা বারান্দায় খাবার দিলেই হবে। গেট লস্ট, গেট লস্ট। ইসহাক আমাকে দুপুরে খাবার খাওয়ালো রাস্তার পাশে রেস্টুরেন্টে। ইট বিছিয়ে খাবার দেওয়া হয় বলে এসব রেস্টুরেন্টের আরেক নাম ইটালিয়ান রেস্টুরেন্ট। আগুন গরম মোটা মোটা রুটি, হিদুল শুটকির জিভ পুড়ে যাওয়ার মতো ঝাল ভর্তা, মুরগির গিলা কলিজা। ইসহাক বলল, স্যার পেট পুরা হয়েছে? আমি বললাম, আরাম করে খেয়েছি ইসহাক। ইসহাক বলল, এখন ডাবল জর্দা দিয়ে একটা পান মুখে দিয়া একটা সিটকিট ধরান, দেখবেন দুনিয়ার মধ্যে বেহেস নামব। 10-15 মিনিট শুয়ে কি বিশ্রাম নেবেন? বিশ্রাম নিতে পারলে ভালো হয়। রেস্টুরেন্টের সঙ্গে নীল রঙের পলিথিনে তাঁবুর মতো ঘর, মেঝেতে শীতল পাটি এবং বালিশ। বালিশ পরিষ্কার। 8 ঘন্টার জন্য বিশ্রামের ভাড়া 10 টাকা। ইসহাক 10 টাকা দিয়ে আমার বিশ্রামের ব্যবস্থা করল। ডবল জর্দার পান এবং সিগারেট হাতে আমি বিশ্রামে গেলাম। 8 ঘন্টার জায়গায় 1 ঘন্টা কাটিয়ে ফিরলাম। ইসহাক রিক্সার সিটে বসে চা খাচ্ছে। আমাকে দেখে বলল, আরাম হয়েছে স্যার? আমি বললাম, আরাম হয়েছে, মাঝে মাঝে এখানে বিশ্রামে আসবো। ইসহাক, এখন মূল কথা শোনো। আমার কাছে টাকা পয়সা কিছুই নাই। চুক্তি মতো তুমি আমাকে আমার মেসে নামিয়ে চলে যাবে। ইসহাকের কোনো ভাবান্তর হলো না। হাসি মুখে বলল, স্যার কোনো অসুবিধা নাই। একটা ঘটনা শুনুন স্যার, 5-6 বছর আগের কথা। আপনার মতো চুক্তিতে এক স্যার আমার রিক্সায় উঠল। সন্ধ্যাবেলা রিক্সা থেকে নাইমা বলল, এই নাও, আমার কাছে 11,000 টাকা আছে, নিয়ে যাও। মালিকের রিক্সা চালাবা না, তুমি নতুন রিক্সা কিনবা। আমি নয়া রিক্সা খরিদ করেছি, শাদি করেছি। ঘটনাটা কি এখন আপনার ইয়াদ হয়েছে? না।
আপনারা চিনতে আমার দেরি হয়েছে। আমার দোষ নাই। আপনার চেহারা নষ্ট। দেখা মনে হয় ছায়ার কচু গাছ। গায়ে চাদর থাকলে হলুদ পাঞ্জাবি চোখে পড়ে নাই। স্যার ভালো আছেন? ভালো আছি। শহর ঘুরতে ইচ্ছা করলেই মোবাইলে মিস কল দিবেন, চলে আসবো। নয়া মোবাইল খরিদ করেছি। ইসাক, আমার মোবাইল নাই। আচ্ছা যান, ডিউটিতে বাহির হইয়া প্রথম আপনার খোঁজ নিব। কোনো প্রয়োজন নাই ইসাক, মাঝে মাঝেই দেখা হওয়াই ভালো। ইসাক বলল, আপনার শরীর বেশি খারাপ করেছে, শরীরে যত্ন নেবেন। গরিবের এই অনুরোধ। রাশিয়ান পড়িয়ে আমাকে দীর্ঘ এক চিঠি লিখেছেন। চিঠি ডাকে বা কুরিয়ারে সার্ভিসে আসেনি, আমার অনুপস্থিতিতে সে নিজে এসে দিয়ে গেছে। চিঠি ইংরেজিতে লেখা, মাঝে মাঝে কিছু বাংলা শব্দ ঢুকেছে। তার বাংলায় যে কোনো উন্নতি হয়েছে তা বলা যাবে না। প্রিয় হিমু লিখতে গিয়ে লিখেছে পিত্তহীন। আমি মোটামুটি ঠিক করে দিলাম। এলি তার চিঠি। প্রিয় হিমু, তোমার দীর্ঘ রোগের ভোগের পেছনে আমার ভূমিকা আছে। আগে ব্যাখ্যা করি। ধোয়া বাবাকে দিয়ে শুরু করা যাক। আমি যখন ক্যামেরা ফেরত পেলাম তখনই বুঝলাম লোকটি ভয়ঙ্কর এক ক্রিমিনাল। ঢাকা ক্রাইম ওয়ার্ল্ডে গডফাদার। তা না হলে হারানো ক্যামেরা এত দ্রুত আমার হাতে আসবে না। কিন্তু আমি ভান করলাম ধোয়া বাবার অলৌকিক ক্ষমতায় আমি মুগ্ধ। আমি তার শিশু হবার ইচ্ছাও পোষণ করলাম। ধোয়া বাবার পরিচয় আমার কাছে প্রকাশ হয়ে গেছে, এই তথ্য নিশ্চয়ই আমি জানাবো না। আমার অভিনয় ভালো হয়েছিল। মনে হয় তুমি ধরতে পারোনি। তোমার সঙ্গে এমন একজন ক্রিমিনালের সখ্যতার বিষয়টা কিছুই বুঝলাম না। একজন সাধুর সঙ্গে পরিচয় হবে একজন সাধুর। ক্রিমিনাল চিনবে ক্রিমিনালকে। তোমার কাছ থেকে পুরো ব্যাপারটি আমি জানতে চাচ্ছিলাম বলেই তোমাকে রাতে হোটেল থেকে যেতে বলি। আমার যৌন সঙ্গী হবার জন্যে না। আমার প্রস্তাব শুনে তুমি অবাক হলে, আহত হলে এবং লজ্জিত হলে। আমার ধারণা তুমি ঘৃণাবোধ করছো। তোমার সেই দৃষ্টি এখনো আমার চোখে ভাসে। ঝড় বৃষ্টির রাতে তুমি বের হয়ে গেলে এবং নিজেকে কষ্ট দেবার জন্য সারা রাত বৃষ্টিতে ভিজলে। কি করে জানলাম? নিজেকে কষ্ট দেবার এই ধরনের প্রক্রিয়ার ভেতর দিয়ে আমি কয়েকবার গিয়েছি। একবারে কথা বলি, মার উপর রাগ করে তুষারপাতের মধ্যেই ঘর ছেড়ে বের হয়েছি। অর্ধমৃত অবস্থায় পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হিমু শোনো, আমি একজন ব্রোকেন পরিবারের মেয়ে। আমার বাবা স্কুলে ফুটবল কোচ ছিলেন। অ্যালকোহলিক হবার কারণে তার চাকরি চলে যায়। চরম অর্থনৈতিক সংকটে আমি এবং মা দিশেহারা হয়ে যাই। মা সমস্যার সুন্দর সমাধান করেন। তিনি বাবার এক বন্ধুর সঙ্গে গৃহত্যাগ করেন। আমাকে পাঠিয়ে দেওয়া হয় ফস্টার পিতামাতার কাছে। আমার রূপ আমার কাল হয়ে দাঁড়ায়। 13 বছর বয়সে আমার ফস্টার পিতা এক দুপুরে আমার শোবার ঘরে ঢুকেন। দরজা বন্ধ করে আমার মুখ চেপে ধরেন যাতে আমি শব্দ করতে না পারি। আমার ফস্টার মা বাড়িতে ছিলেন না। তিনি তার বৃদ্ধ পিতামাতাকে দেখতে গিয়েছিলেন। এই ঘটনা আমি গোপন করে যাই। আমি আমার ফস্টার মাকে কষ্ট দিতে চাইনি। আমি সরকারের কাছে কোনো কারণ না দেখিয়েই ফস্টার পরিবার বদলাবার আবেদন করি। এক পরিবার থেকে আরেক পরিবারে, সেখান থেকে অন্য জায়গায়, এমন চলতেই থাকে। সব জায়গায় যে একই ঘটনা ঘটেছে তা না। আমার ভেতর তখন অস্থিরতা কাজ করছিল। আমি আমার নারী সত্তার উপর এতই বিরক্ত হই যে পুরুষের পোশাক পরতে শুরু করি। নিজেকে পরিচয় দিতাম পুরুষ হিসেবে। আমার পুরুষ নাম ছিল পিটার। এই নাম আমি নিয়েছি পিটার দ্য গ্রেটের কাছ থেকে। রাশিয়ান জার পিটার দ্য গ্রেটকে নিশ্চয়ই চেনো। তোমার ব্যাপক পড়াশোনা, না চেনার কথা না। এই মহান জার রাজকীয় নৌকায় করে প্রমোদ ভ্রমণে বের হয়েছিলেন। হঠাৎ দেখলেন দূরে একটা সাধারণ জেলে নৌকা ডুবে যাচ্ছে। নৌকার আরোহী একটা বাচ্চা ছেলে সাঁতার না জানার কারণে ডুবে যাচ্ছে। পিটার তাকে রক্ষা করার জন্য পানিতে ঝাঁপিয়ে পড়লেন। শিশুটি উদ্ধার পেল, কিন্তু পিটার দ্য গ্রেট মারা গেলেন। পুরুষ হতে গেলে এমন পুরুষই হতে হয়, তোমার মতো পুতু পুরুষ না। বৃষ্টির পানি মাথায় লাগানো, 15 দিনের জন্য জ্বরে পড়ে কুকু করতে লাগলে। তোমাকে দীর্ঘ চিঠি লিখলাম কারণ পরশু ভোরবেলা আমি চলে যাচ্ছি। তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছা করছে না। এই চিঠি লিখতে লিখতে একবার মনে হচ্ছে কি দরকার ফিরে গিয়ে।
অদ্ভুত সুন্দর এই দরিদ্র দেশটায় থেকে যায় না কেন? যে হিমু আমার সঙ্গে হাইড অ্যান্ড সিক খেলছে তাকে গোপন কামরা থেকে খুঁজে বের করে আনি। আমি যখন হাই স্কুলে পড়ি তখন একটি প্রেমপত্র পাই। শুনলে অবাক হবে, আমি পুরুষদের ভাষ্য মতে ভয়ঙ্কর রূপবতী হলেও একটি প্রেমপত্র ছাড়া দ্বিতীয় প্রেমপত্র পাইনি। প্রেমপত্রটি কে পাঠিয়েছে তাও কিন্তু অজানা। বেচারা সম্ভবত নিজেকে প্রকাশিত করতে লজ্জাবোধ করছে। সে যাই হোক, প্রেমপত্রে একটা কবিতা লেখা ছিল, আই অ্যাম ইয়োর ম্যান, দ্যাট ইজ হোয়াট আই অ্যাম, অ্যান্ড আই অ্যাম হেয়ার টু ডু হোয়াট এভার আই ক্যান। সুন্দরভাবে কবিতা না? আই মেয়ে শুনো, আমি তোমার পুরুষ, তোমার জন্য সম্ভব যা কিছু সবই আমি করব। আমি সুন্দর রেডিও বন্ড কাগজে এই চিঠির একটা জবাব লিখে রেখেছি, আই অ্যাম ইয়োর গার্ল, দ্যাট ইজ হোয়াট আই অ্যাম, অ্যান্ড আই এম হেয়ার টু ডু হোয়াট এভার আই ক্যান। এখন ভাবছি এই জবাবটা তোমাকে পাঠিয়ে দিলে কেমন হয়। ভয় নেই, ঠাট্টা করছি। এখন কি তুমি আমাকে কিছুটা বুঝতে পারছো? সাধারণত দেখা যায় একজন মানুষ অন্য একজনকে বুঝতে পারে না। মূল কারণ হাইড অ্যান্ড সিক গেম। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় অন্যরা তাকে খুঁজে বের করুক। তোমাকে আমি একেবারেই বুঝতে পারছি না। একদিকে ধোয়া বাবার মতো ভয়ঙ্কর অপরাধীর সঙ্গে তোমার বন্ধুত্ব, অন্যদিকে মানুষের প্রতি তোমার মমতা। তানিজা মেয়েটার কথা ভাবো, তুমি চমৎকারভাবে তাদের বাবা মার সমস্যার সমাধান করে দিলে। ফেরি টেলের মতো তারা এখন সুখে আছে। এর মধ্যে তারা একদিন আমাকে লাঞ্চ খাইয়েছে। সারাদিন তাদের সঙ্গে থেকেছি, রাতেও থাকতে হয়েছে, কারণ তানিজা মেয়েটি কিছুতেই আমাকে হোটেলে ফিরতে দেবে না। এই মেয়েটির মতো আমার বাবা মাকে নিয়ে একটি সুখের সংসার হতে পারত, হয়নি, কারণ সেখানে হিমু বলে কেউ ছিল না। তোমার আশেপাশে যারা থাকে তারা তোমাকে কি চোখে দেখে তা নিশ্চয়ই তুমি জানো। একটা বলার লোভ সামলাতে পারছি না। একদিন কাদেরের সঙ্গে গল্প করছি, কি প্রসঙ্গে জানো তোমার কথা উঠল। আমি বললাম, তোমার হিমু ভাইজান একজন ধান্দাবাজ বদলোক। কাদের বলল, হিমু ভাইজানরে নিয়া কেউ যদি মন্দ কথা বলে আমি তার কল্লা ফালাই দিব। আমি বললাম, সত্যি কল্লা ফেলবে? কাদের বলল, অবশ্যই, মাটির কসম, পানির কসম আর আগুনের কসম। আমি ফলের ঝুড়িতে রাখা ছুরি বের করে বললাম, এই নাও ছুরি, এখন আমার কল্লা ফেলো। সে ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে আগুন ঝকঝক করছে। ঠিকমতো দেখাশোনা না করলে এই ছেলেটি কিন্তু ভয়ঙ্কর সন্ত্রাসী হয়ে বের হবে। সম্ভব হলে আমি তাকে নিয়ে আমেরিকা চলে যেতাম। এই ছেলেটির জন্য কিছু কি করা যায়? কাদের আমাকে কি ডাকে জানো? মাইজি। আমি বললাম, মাইজি শব্দের মানে কি? সে জবাব দেয় না। হোটেলের বাঙালি কর্মচারীদের কাছে শুনলাম মাইজি মানে মা। একটি অজানা অচেনা ছেলে দিনের পর দিন আমাকে মা ডেকে যাচ্ছে, আর আমি বুঝতেই পারিনি। আশ্চর্য না? কাদেরের জন্য আমি $10,000 রেখে যাচ্ছি, তুমি ব্যবস্থা করো। তুমি ভালো থাকো, এলিতা। আলমের বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। তার মানতের নামাজ আগেই শেষ হয়েছিল, এখন আবার নতুন কোনো মানতের নামাজ শুরু হয়েছে। দরজা জানালা পুরোপুরি বন্ধ। গভীর রাতে আলমের ঘর থেকে ধূপের গন্ধ পাওয়া যায়। গন্ধের সঙ্গে হুহু শব্দ ভেসে আসে। হুহু শব্দের কারণ পরিষ্কার না, জিগির হতে পারে। আলমের ছোট ভাই বদরুল ভাইয়ের খোঁজে সে টাসকি খেয়েছে। সে কাঁদো কাঁদো গলায় বলল, ভাইজান, আপনার কি হয়েছে? আলম উদাস গলায় বলল, কিছু হয় নাই, ধর্মকর্ম নিয়ে আছি, মাঝে মাঝে চিন্তার জগতে যেতে হয়। চিন্তার জগৎ বড়ই বিচিত্র। এমন তো আপনি ছিলেন না। আলম উপদেশ দেওয়ার ভঙ্গিতে বলল, সব মানুষের জীবনে একবার একটা ঘটনা ঘটে, তখন শুরু হয় সমস্যা, লাইন বদল হয়। বদরুল বলল, লাইন বদল হয় মানে কি? আলম দুলতে দুলতে বলল, যে কোনো কথা বলার সময়, সেই ধর্মগ্রন্থ পড়ার সময় যে দুলুনিতে মানুষ দুলে সেইভাবে দুলে। ট্রেন এক লাইনে চলে, লাইন বদল করা ট্রেনের পক্ষে সম্ভব না। মানুষ ট্রেনের মতো এক লাইনে চলে, তবে বিশেষ ঘটনার পর নতুন লাইন পাওয়া যায়। আপনি তো পীর ফকিরের মতো কথা বলা শুরু করেছেন। চিন্তা ভাবনা করে কথা বলি বলে এরকম মনে হয়।
বদরুল বলল, আপনার জীবনে বিশেষ কি ঘটনা ঘটেছিল যে আপনি এমন হয়েছেন? আলম হাই তুলতে তুলতে বলল, একজোড়া জুতা ছিনতাই করেছিলাম। সেই থেকে শুরু। ব্রাউন কালারের চামড়ার জুতা। অন্য কালারের জুতা ছিনতাই করলে হয়তো এরকম হতো না। তুচ্ছ ঘটনার বড় পরিবর্তন হয়। এটা আমি চিন্তার মাধ্যমে পেয়েছি। বদরুল বলল, প্রয়োজনে আরেকবার জুতা ছিনতাই করে ঝামেলা কাটান দেন। আপনারা দেখে ভয় লাগতেছে। ইয়া মাবুদ, কি মানুষ ছিলেন, কি হয়েছেন? চলেন আমার সঙ্গে দেশে যাই। আলম বলল, একটা চিন্তার মধ্যে আছি, চিন্তা শেষ হোক, তারপর যাবো ইনশাল্লাহ। কি চিন্তার মধ্যে আছেন? দুনিয়ার সব মানুষ যদি ভালো হয়ে যেত, তাহলে দুনিয়ার অবস্থাটা কি হতো সেটা নিয়ে একটা চিন্তা। বদরুল হতভম্ব গলায় বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার তো মাথাও খারাপ হয়ে গেছে। মাথায় পাগলের তেল দিয়ে ছায়াতে বসায় রাখতে হবে। আলম বলল, একদিনে অধিক কথা বলে ফেলেছি, আর কথা বলবো না, এখন বিদায় হও। বদরুল হতাশ হয়ে বিদায় নিল। আলমের বিষয়টা নিয়ে আমি এখনো চিন্তিত হবার মতো কিছু দেখছি না। সব মানুষই জীবনে একবার হলেও পাগলামির দিকে যেতে থাকে। একসময় নিজেই ব্রেক কষে, আবার আগের অবস্থানে ফিরে আসে। আমার কাছে সমস্যা অনেক বেশি মনে হচ্ছে কাদেরের। সে চোখ উঠা রোগ নিয়ে ফিরেছে। দুই চোখ শুকনা মরিচের মতো লাল, মাথা কামিয়ে ফেলেছে, তার কথাবার্তাও খানিকটা এলোমেলো। আমি বললাম, খুন করার যে কথা ছিল সেটা করেছিস? না। সুযোগ পাস নাই? সুযোগ ছিল। সুযোগ মিস করলি কেন? সুযোগ তো সবসময় পাওয়া যায় না। সাহসের সমস্যা? আমার সাহসের অভাব নাই। ঘটনা আমি 1 মাসের মধ্যে ঘটাবো। যে তোর হাতে খুন হবে সে কি এটা জানে? না। তাকে জানানো উচিত না? তুই সাহসী মানুষ। সাহসী মানুষ গোপনে কিছু করে না। কাদের মুখ বিকৃত করে বলল, আপনি তো আমার ভালো ঝামেলায় ফেলছেন। এত বড় ঘটনা ঘটাবি আর ঝামেলা নিবি না? কাদের হতাশ চোখে তাকাচ্ছে। টকটকে লাল চোখের কারণে তার হতাশাটা অন্যরকম লাগছে। তোর চোখের যে অবস্থা, ডাক্তারের কাছে যা। কাদের বলল, ডাক্তার লাগবে না, পীর সাহেব ফু দিয়ে দিয়েছেন। চোখ কটকট করতেছিল। পীর সাহেবের এক ফুয়ে কটকট ভাব শেষ। এখন আরামে আছি। পীর কোথায় পেয়েছিস? কাদের উদাস গলায় বলল, ঘরের পীর, আলম স্যার। উনার মধ্যে পিরাতি নাজেল হয়েছে। বলিস কি? কাদের দুঃখিত গলায় বলল, ঘরের পীরের ভাত নাই, এটাই নিয়ম। উনারা এখন সবাই চিনে। আপনার পাশের ঘরে থাকে, আপনি চিনেন না। এলিতা দেশে চলে যাবে, তাকে বিদায় দিতে এয়ারপোর্টে যাব। কাদেরকে বললাম, যাবি আমার সঙ্গে? না। না কেন? এই মেয়েটা তোকে এত পছন্দ করে। কাদের বলল, সাদা চামড়া মানুষের অন্তর থাকে কালা, কালা অন্তরে মানুষের সঙ্গে কাদের মিশে না। আলমকে বললাম, আপনি চলুন, এলিতাকে এয়ারপোর্টে হ্যালো বলে আসি। আলম বলল, আপনি একলাই যান, আমি একটা বিশেষ চিন্তায় আছি। আমি বললাম, সব মানুষ ভালো হয়ে গেলে পৃথিবীর কি হতো এই চিন্তা? হুম। আমি বললাম, চিন্তাটা জরুরি, আপনি চিন্তা করতে থাকুন, আমি একাই যাই। আপনি একা যাবেন, এটা আবার মনে সায় দিতেছে না। চলেন যাই, চিন্তা কিছুক্ষণ বন্ধ থাকুক। আলম যাচ্ছে শুনে কাদেরও নিতান্ত অনিচ্ছায় রাজি হলো। আমরা এয়ারপোর্টে উপস্থিত হয়েছি। বিদায় পর্ব শেষ হয়েছে। এলিতা ইমিগ্রেশনে ঢুকতে যাবে। তখন সামান্য ঝামেলা হলো। আলম হেঁচকি তুলে কাঁদতে শুরু করলো। এলিতা বলল, কি হয়েছে? আপনি চলে যাবেন, মনটা মানতেছে না। এলিতা বলল, কাঁদবেন না প্লিজ। একজন বয়স্ক মানুষ কাঁদছে, দেখতে খুব খারাপ লাগছে। আলম কান্নার সঙ্গে শুরু করলো হেঁচকি। এলিতা বলল, আরে কি আশ্চর্য। এই পর্যায়ে আলম মাথা ঘুরে মেঝেতে পড়ে গেল। কাদের এতক্ষণ চুপচাপ ছিল, এখন সেও আসরে নামল। এলিতাকে হঠাৎ 2 হাতে জড়িয়ে ধরে বলল, মাইজি, আপনারা যাইতে দিব না। আমাদের চারপাশে লোক জমে গেল। সিকিউরিটি 2জন এসে এলিতাকে বলল, কি সমস্যা? এলিতা বলল, কোনো সমস্যা না, এরা আমাকে যেতে দিবে না। সিকিউরিটির লোক বলল,
যেতে দিবে না মানে? মেরে হাড্ডে গুঁড়া করে দিব। আপনি ইমিগ্রেশনে ঢুকে পড়ুন, আমরা দেখছি। এলিতা বলল, আপনাকে কিছুই করতে হবে না, আমি ফ্লাইট ক্যান্সেল করব। এরা যেদিন আমাকে হাসি মুখে বিদায় দিবে সেদিনই যাব, তার আগে যাব না, আই প্রমিস। এলিতা এয়ারপোর্ট থেকে সরাসরি আমাদের মেসে উঠে এসেছে। আমি আমার ঘরটা তাকে ছেড়ে দিয়েছি। মেস জীবনের সঙ্গে সে চমৎকারভাবে নিজেকে মানিয়ে নিয়েছে। কাদের তার ঘরেই মেঝেতে বিছানা করে ঘুমায়। ঘুম ভাঙার পর শুরু হয় দুজনের যৌথ ঘর পরিষ্কার। হার্ডওয়্যারের দোকান থেকে এলিতা হ্যান্ড মপ, ফিনাইল, ব্রাশ এইসব কিনেছে। প্রতিদিনই সে বাথরুমও পরিষ্কার করে। মেসের অন্য বোর্ডাররা ভালো লজ্জায় পড়েছে। তারা বলছে, ম্যাডাম, আপনি কেন এই কাজ করবেন? এলিতা বলেছে, আমি একা তো করব না, আপনারাও করবেন। মেসের রান্নাঘর পরিষ্কার হয়েছে। ডাইনিং ঘর এখন ঝকঝক করছে। মেস ম্যানেজার শামসুদ্দিন হতাশ গলায় বলে, হিমু ভাইজানের মেম সাপ তো ভালো বিপদে ফেলছে। জুতা পায়ে দিয়ে ডাইনিং ঘর ঢুকা যাবে না, এটা কেমন কথা? ডাইনিং ঘর তো মসজিদ না। এলিতা নিজের খরচে প্রচুর স্যান্ডেল কিনেছে। স্যান্ডেল নাম্বার দেওয়া, যেগুলিতে নাম্বার 1 লেখা সেগুলি বাথরুমে যাবার স্যান্ডেল, যেগুলিতে নাম্বার 2 লেখা সেগুলি ডাইনিং ঢোকার সময় পড়তে হবে। মেস ম্যানেজার শামসুদ্দিন বলেছে, এই ম্যাডাম যেদিন বিদায় হবে সেদিন আমি 10 জন ফকির খাওয়াবো আর মিলাদ দেব। শামসুদ্দিনের বিরক্ত হবার ভালোই কারণ আছে। সন্ধ্যার পর থেকে তার ঘর চলে যাচ্ছে এলিতার দখলে। সেখানে এলিতার নাইট স্কুল। স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা মাত্র 2, কাদের এবং মেসের বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট জরিনা। জরিনাও কাদেরের মতো এলিতাকে ডাকে মাইজি। জরিনার বয়স 40। এই বয়সে তার পড়াশোনার আগ্রহ দেখে এলিতা মুগ্ধ। নৈশ স্কুল চলাকালীন সময় শামসুদ্দিন তার অফিস ঘরের বাইরে টুল পেতে বসে থাকে। হতাশ গলায় বিড়বিড় করে, স্কুলে এখানে থামবে না, আরো পোলাপান যুক্ত হবে, আলামত পাইতেছি, আমি গেছি। আলমের পিরাতির খবরও ছড়িয়েছে। তার কাছে দোয়া নিতে লোকজন আসছে। আলম দোয়া প্রার্থীদের মাথায় হাত রেখে দৈর্ঘ্য দোয়া করে। এই সময় তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। পীররা বিশেষ নামে পরিচিত হন। আলমের নাম হয়েছে অশ্রু ভাই পীর। কথায় কথায় তার চোখ দিয়ে পানি পড়ে বলে এই নাম। অবস্থা যেদিকে যাচ্ছে তাতে মনে হয় অল্প দিনের মধ্যেই দেখা যাবে তার ভক্তরা অশ্রু ভাই পীরের জন্য হুজরাখানা বানিয়ে দেবে। বাৎসরিক উরস হবে, বাস ভর্তি মুরিদরা আসবে। একদিন পেন্সিল ওসি সাহেব আমাকে খবর পাঠিয়ে থানায় নিয়ে গেলেন। গলা নামিয়ে বললেন, আলতা মেয়েটার উদ্দেশ্যটা কি বলুন তো শুনি, দয়া করে ঝেড়ে কাশবেন। আমি বললাম, আলতা আপনার স্ত্রী, তার উদ্দেশ্যে আমার চেয়ে আপনার ভালো জানার কথা। ওসি সাহেব লজ্জিত গলায় বললেন, এলিতা বলতে গিয়ে ভুলে আলতা বলেছি। দুজনের নামের মধ্যে মিলটা কি লক্ষ্য করেছেন? হুম। আলতা বেঁচে থাকলে দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে ছবি নিতাম। আলতা ভাবি মারা গেছেন কবে? বিয়ের রাতে মারা গেছে রে ভাই, বিষ খেয়ে মারা গেছে। তার অন্য একজনকে পছন্দ ছিল। তার বাবা মা আমার সঙ্গে জোর করে বিয়ে দিয়েছিল। আমি কিছুই জানতাম না। হাসপাতালে আলতার মাথা কোলে নিয়ে বসেছিলাম। কি কষ্টের মৃত্যু চোখের সামনে দেখলাম। ওসি সাহেবের চোখে পানি এসে গিয়েছিল। তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, এলিতা মেয়েটা কিন্তু পুলিশের নজরদারিতে আছে, তার বিষয়ে সাবধান। সাবধান কেন? অনেক বছর আগে অতি রূপবতী এক আমেরিকান তরুণী বাংলাদেশে এসেছিল। প্রচুর ড্রাগ সহ ধরা পড়েছিল। মেয়েটা যাবজ্জীবন কারারুদ্ধ হয়েছিল। আমেরিকার এক সিনেটর চেষ্টায় মেয়েটা 5 বছর জেল খাটার পর মুক্তি পায়। আপনার কি ধারণা এলিতাও এরকম কেউ? কথার কথা বললাম ভাই, পুলিশের চাকরি করার কারণে মন হয়েছে ছোট। মানুষের ভালোটা চোখে পড়ে না, শুধু মন্দটা চোখে পড়ে। সরি। আমাকে ডেকেছেন কি এলিতার বিষয়ে সাবধান করার জন্য? না না, একজন হাজতি আপনার জন্য ব্যস্ত, একবার শুধু দেখা করতে চায়। ধোয়া বাবাকে ধরেছেন? হুম। মনে হচ্ছে আরেকবার পুলিশ মেডেল পাবেন, পাওয়ার সম্ভাবনা আছে। ধোয়া বাবা কঠিন জিনিস, সে গোপনে কি কথা নাকি আপনাকে বলবে। গোপন কথাটা শুনে এসে যদি আমাকে বলেন খুশি হব, না বললেও ক্ষতি নাই, পেটে গুতা দিয়ে কথা বের করব।
ধোয়া বাবা একা ধরা পড়ে নেই, দলবল সহই ধরা পড়েছে। তার সাগরেদরা তাকে ঘিরে রেখেছে। আমি হাজতে শিক ধরে দাঁড়াতেই ধোয়া বাবা আমার সামনে এসে দাঁড়ালেন। ফিস ফিস করে গোপন কথাটা বললেন। আমি গোপনে কথা শুনে চলে এসেছি। আমি হিমুদের অনেক গোপন কথা শুনতে হয়। গোপন কথা গোপন রাখাই হিমুদের নিয়ম। আমি আমার পুরনো হন্টন জীবনে ফিরে গিয়েছি। কোনো কোনো রাতে মেসে ফেরা হয় না। হঠাৎ হঠাৎ এলিতা আমার সঙ্গে বের হয়। তখন দূর থেকে পুলিশের একটা গাড়ি আমাদের অনুসরণ করে। গাড়িতে বসে থাকেন পেন্সিল ওসি সাহেব। তিনি কি পুলিশ নজরদারির কারণে অনুসরণ করেন, নাকি তার মৃত স্ত্রীর ছায়া পেছনে পেছনে যান, এর উত্তর জানা নেই। পথে হাঁটার সময় এলিতা অদ্ভুত অদ্ভুত কথা বলে, সব কথায় তার বাবাকে নিয়ে। একবার বলল, আমার মনের অনেক কষ্টের মধ্যে একটি কষ্ট হলো, বাবা কখনো আমাকে আদর করে কোলে নেয়নি। বাবার ধারণা ছিল আমি তার মেয়ে না, অথচ আমি দেখতে বাবার মতো। বাবার বুকে ডান দিকে জন্ম দাগ আছে, ইংরেজি ছোট অক্ষরে এর মতো। আমারও আছে। তুমি দেখতে চাইবে? তুমি দেখতে চাইলে দেখাবো। দেখতে চাও? না। এই লেখার মানে কি জানো? কে জানে? আমি বললাম, এর অর্থ ইটারনেটি। তোমরা দুজন ইটারনেটি পর্যন্ত যুক্ত। এলিতা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, সুন্দর বলেছ। মৃত্যুর আগে আগে বাবা তার ভুল বুঝতে পেরেছিলেন, ক্ষমা প্রার্থনা করে একটা চিঠি লিখেছিলেন। আমি বললাম, কি লেখা সেই চিঠিতে? নিশ্চয়ই চিঠি তোমার মুখস্থ, বলো শুনি। এলিতা বলল, চিঠিটা অবশ্যই আমার মুখস্থ। তোমাকে শোনালেই আমি কাঁদতে থাকবো। এখন আমার কাঁদতে ইচ্ছা করছে না। আমি বললাম, প্রকৃতির নিয়ম হচ্ছে যখন কাঁদতে ইচ্ছা করে না তখন কাঁদতে হয়। এলিতা বলল, বাবা লিখেছেন, মা, আমার ভুল হয়েছে। ভুল করাটাই আমার জন্য স্বাভাবিক। কিছু কিছু মানুষের জন্ম হয় ভুল করার জন্য। আমি সেই দুর্ভাগাদের একজন। মা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করো না। আমি তোমার ক্ষমার যোগ্য না। এলিতা কাঁদছে। সে চোখ মুছতে মুছতে বলল, অনেকদিন পর কাঁদলাম, এখন হাসতে ইচ্ছা করছে। আমাকে হাসাতে পারবে? এলিতাকে হাসানোর জন্য কিছু করতে হলো না। এলিতা নিজেই খিলখিল করে হাসতে শুরু করলো। একদিন এলিতাকে নিয়ে মাজেদা খালা বাড়িতে গেলাম। মাজেদা খালা বললেন, হিমু, এই মাগি তো তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমি বললাম, খালা সাবধান, এলিতা এখন সব বাংলা বুঝিয়ে এবং বলতে পারে। মাজেদা খালা হক চুকিয়ে গেলেন। এলিতা হাসতে হাসতে বলল, মাগির অর্থ মেয়ে মানুষ, কিন্তু এই শব্দটা খারাপ অর্থে ব্যবহার করা হয়। তবে আমি আপনার কথায় কিছু মনে করিনি। খালু সাহেব এলিতার সঙ্গে আমেরিকান অর্থনৈতিক অবস্থা নিয়ে দীর্ঘ আলাপ শুরু করলেন। প্রেসিডেন্ট বুশ এবং বারাক ওবামা বিষয়ে জটিল আলোচনায় চলে গেলেন। এই ফাঁকে আমি খালাকে জিজ্ঞেস করলাম, খালু সাহেবের মানিব্যাগে যে নাম্বার পাওয়া গেছে তার সর্বশেষ অবস্থা কি? যার নাম্বার তাকে আইডেন্টিফাই করা গেছে? খালা বিরস গলায় বললেন, হ্যাঁ, যার নাম্বার সে হারামজাদা নিউ মার্কেটে কসাই, গরুর মাংস বিক্রি করে। তোর খালু তার কাছ থেকে মাংস কিনে। মেজাজ এমন খারাপ হয়েছে, এই খবর বের করতে 40,000 টাকা খরচ করেছি। বাদ দে কসাইটার কথা। তোদের মেসে নাকি কৌতিক ক্ষমতাধর এক পীর সাহেব থাকেন, অশ্রু বাবা নাম। অশ্রু বাবা না, অশ্রু ভাই। বাবা পর্যায়ে উনি এখনো উঠতে পারেননি। খালা গলা নামিয়ে বললেন, তার কাছ থেকে তাবিজ এনে দিতে পারবি? মাথার চুল পড়া বন্ধ হবার তাবিজ। মাথার সব চুল পড়ে যাচ্ছে। যথাসময়ে তাবিজ পাবে, উরসের দাওয়াতে চিঠিও পাবে। এক বৃষ্টির রাতে আমি এলিতাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে বের হলাম। এলিতা বলল, হিমু, আমার কখনো ফ্যামিলি বলে কিছু ছিল না, এখন মনে হচ্ছে আই হ্যাভ এ ফ্যামিলি। আমি বললাম, পরিবার মানেই তো যন্ত্রণা। সুখী সেই জন যার কেউ নেই। এমন কেউ কি আছে যার কেউ নেই? আমি বললাম, আছে। তারা মানুষের মতোই, কিন্তু মানুষ না। প্রবল ঝড় বৃষ্টির রাতে এরা রাস্তায় রাস্তায় হাঁটে। আমি এদের নাম দিয়েছি পক্ষী মানব। পক্ষী মানবদের চেনার উপায় হচ্ছে তাদের চোখে থাকে সানগ্লাস, হাতে গ্লাভস, তাদের হাতের আঙ্গুল পাখির নখের মতো বলে
এরা আঙ্গুল গ্লাভসের ভেতর লুকিয়ে রাখে। হিমু, তুমি আমার লেগ পুলিং করছো। না, লেগ পুলিং না। আমি একবার একজনকে দেখেছি, এদের খুব চেষ্টা থাকে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার, কিন্তু পারে না। এলিতা বলল, তুমি অদ্ভুত অদ্ভুত কথা বলো। কোনটা বিশ্বাস করব কোনটা করব না বুঝতে পারি না। পক্ষী মানবদের কথা বিশ্বাস করতে পারো, তাদের গলার স্বর অদ্ভুত মিষ্টি। ঝড় বৃষ্টির রাত হলে এলিতা আমার সঙ্গে পক্ষী মানবের সন্ধানে বের হয়। মানব জাতির সমস্যা হচ্ছে তাকে কোনো না কোনো সন্ধানে জীবন কাটাতে হয়। অর্থের সন্ধান, বিত্তের সন্ধান, সুখের সন্ধান, ভালোবাসার সন্ধান, ঈশ্বরের সন্ধান। আমি আর এলিতা সন্ধান করছি সামান্য পক্ষী মানবের। গল্পের আসরে অরিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজ থেকে হিমু এবং একটি রাশিয়ান পরী। আজ ছিল এর শেষ পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দেবেন। নতুন আরও কোনো গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।